হ্যালো এভরিওয়ান, আমরা আজকে শুরু করব হচ্ছে এসএসসি পদার্থবিজ্ঞান। সেটা হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি, লেকচার 1। আমরা চেষ্টা করব যে লেকচারটা পড়ব ওই লেকচারের হচ্ছে গিয়ে সিকিউ, এমসিকিউ যা যা আছে সব কিছু আমরা কভার করার চেষ্টা করব। ঠিক আছে? তো অধ্যায়টার শুরুতে যেহেতু আমরা পড়ব কাজ, ক্ষমতা, শক্তি, তাহলে কাজ, ক্ষমতা, শক্তি একবার আমরা ইন ডিটেলস পড়া ট্রাই করব। যেগুলা যেখানে অ্যাডভান্স জিনিসপত্র লাগবে আমরা ওগুলা কভার করার চেষ্টা করব। আশা করি সবাই দেখবা, ইভেন নোট করবা। নোট করা ছাড়া পড়া হবে না। কজ হচ্ছে তুমি যাই পড়ো, নোট করে পড়লে কি হবে, তুমি পড়াটা একটু গুছাই পাবা। তুমি যখন রিভিশন দিবা, আমাদের পড়াগুলো আমরা কিন্তু হাইস্ট 1 সপ্তাহ পর্যন্ত মনে রাখতে পারি, এরপরে কিন্তু আমাদের হচ্ছে ভুলে যাই আমরা অনেক কিছু। তখন তুমি নোটটা করে রাখবা, জাস্ট নোটটা একবার আমরা দেখে নিলেই হবে। তো আসো আমরা শুরু করে দিই। প্রথমে হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি। তো কাজ পড়তে গেলে আমরা প্রথমে কাজ নিয়ে পড়ব। কাজ পড়তে গেলে কাজ জিনিসটা কি? আসো, কাজ জিনিসটা কি? তো আমি যদি কাজ নিয়ে একটু কথাবার্তা বলতে চাই তোমাদেরকে, তাহলে আমি কাজ নিয়ে একটু কথাবার্তা বলি তোমাদেরকে। যে আমি এখানে সংখ্যাটা লিখে রাখছি, আমি কিছু জিনিস আগেই লিখে রাখছি। দেখো, হোয়াইট বোর্ডে পড়ানো যাই তো, স্মার্ট বোর্ডটার রিজনটা হচ্ছে আমার একটু সময়টা বাঁচবে, মানে লেখার সময়টা বাঁচবে। যদি আমি হচ্ছে হোয়াইট বোর্ডে বেশি কমফোর্টেবল, তারপর আমি হচ্ছে স্মার্ট বোর্ডে আমি একটু জিনিসগুলো একটু তাড়াতাড়ি পড়াইতে পারবো। এই জন্য অনেক কিছু একটু লিখে রাখা। তো তোমরা একটু দেখার ট্রাই করবা। আসো, আমি এখানে দেখতে পাচ্ছি কি একটা চিত্রে একটা ছেলে একটা ট্রলিতে কোনো একটা বস্তুকে ঠেলে নিয়ে যাচ্ছে, মানে ট্রলিতে করে কিছু বেগ ঠেলে নিয়ে যাচ্ছে। এখন সে কি এমনি এমনি ঠেলে নিয়ে যেতে পারবে? সে একটা বল প্রয়োগ করছে, এবং বল প্রয়োগের পরে তার একটা কি হয়েছে, স্মরণ হয়েছে। একটু খেয়াল করবা। সংজ্ঞা, প্রথমে আমরা সংজ্ঞাটাকে, কাজের সংজ্ঞাটা একটু পড়ি। বলছে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, একটু বুঝবা। যদি কোনো বস্তুর উপর কি করা হয়েছে দেখো তো, যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয়, এই যে বল প্রয়োগ করা হয়, এবং বল প্রয়োগ করার সময়টুকুতে বস্তুটি বলের দিকে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ স্মরণ হয়, তাহলে ওই বল দিয়ে করা কাজের পরিমাণকে বা পরিমাণ হবে বল ও স্মরণের গুণফল। আচ্ছা, তোমাদের একটা সিম্পলি কথাটা বলি, যে তোমরা নর্মালি কি পড়তা? তোমরা নর্মালি পড়তা বল ইন্টু স্মরণের গুণফলকে কাজে বলে। এখন দেখো, আমরা যে বল প্রয়োগ করব, বল প্রয়োগ করলে ওই বলের কারণে যতটুকু স্মরণ হবে, ওই দুইটা স্মরণ আর বলের গুণফলটা আমরা কাজ বলবো। কিন্তু দেখো, তুমি বল প্রয়োগ করার পর যে স্মরণটা হবে, ধরো বল প্রয়োগ করো না, বস্তুটা কি থেমে যাবে? না, বস্তুটা আরেকটু যাবে, ওটা সমবেগে যাবে, কিন্তু ওটাকে আমরা কাজ বলবো না। কাজ হচ্ছে বল প্রয়োগে কতটুকু স্মরণ হয়েছে, ওই স্মরণ আর বলের গুণফলটাকে আমরা কি বলি, কাজ বলি। তাহলে কাজ যেটা বলতে পারি, যে কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু লিখতে পারবো এফ ইন্টু কত বলো তো, এস, এফ ইন্টু এস। তো একটু খেয়াল করবা, এটা হচ্ছে তোমাদের লেভেলের কাজের ফর্মুলা। এটা তোমাদের পর্যন্ত ঠিক আছে। দেখ, এটা তোমাদের পর্যন্ত ঠিক আছে। তোমরা যখন আরেকটু বড় হবা সেখানে একটা সূত্র পাবা, কাজ ডাব্লিউ সমান সমান এফ এস কস থিটা। এফ এস কি থিটা? কস থিটা। আপাতত জেনে রাখো ডাব্লিউ সমান এফ এস কস থিটা। এটা তোমরা আপার লেভেলে উঠলে পড়বা, কিন্তু তোমাদের লেভেল পর্যন্ত এটা যথেষ্ট। যে বল এবং স্মরণের গুণফলকে আমরা কি বলি, কাজ বলি। তো এই দুই সূত্রটাকে আমরা আরেকটা ফরম্যাটে দাঁড় করাইতে পারি, সেটাকে এরকম দাঁড় করাইতে পারি, এফ ডট এস। মানে তাহলে খেয়াল করো, এখানেও চাইলে একটা সূত্র দাঁড় করানো যায়। এটাও কিন্তু আমাদের একটা কাজের সূত্র। একটু শুনো, এটা তোমরা এসএসসিতে পড়বা। এখন এসএসসিতে যদি পড়ো, তাহলে তোমাদের এখানে সংজ্ঞাটা কীরকম আসতে পারে, যে এরকম বলতে পারে যে বল এবং বলের দিকে স্মরণের উপাংশের গুণফলকে কাজ বলে। তো তোমরা এত ডিটেল জানার দরকার নাই আপাতত বাবা, তোমরা শুধু এই সূত্রটা পড়বা, যে বল এবং বলের দিকে স্মরণের গুণফলটাই আমরা কি বলবো, কাজ বলবো। তাহলে এই জিনিসটা একটু ভালো করে মাথায় রেখো। আর যদি একটু অ্যাডভান্স জানতে চাও, আপাতত এই দুইটা সূত্র একটু জেনে রাখো, তাহলে হবে মোর দেন এনাফ। ঠিক আছে, এই দুইটা সূত্র আপাতত জেনে রাখো, তাহলেই এনাফ। ঠিক আছে, তাহলে আমরা কাজের মেন ফর্মুলা পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তোমাদের জন্য এটা যথেষ্ট।
যথেষ্ট, এটার দিকে তাকানোর দরকার নাই, দরকার নাই, এটা জাস্ট তোমরা লিখে রাখো, কাজে দিবে। এখানে থিটাটাকে, থিটা হচ্ছে সরণার বলের মধ্যবর্তী কোণ, লিখে দিয়ে, হ্যাঁ, থেটা হলো বল এফ ও এস এর মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ। তাহলে এটা একটু জেনে রাখবা। আর এইটা আমরা থেকে সেখানে দুইটা ভেক্টর, বলো একটা ভেক্টর রাশি, সরণ একটা ভেক্টর রাশি, দুইটা আমরা ডট গুণন করছি। মনে রাখবা দুইটা ভেক্টর রাশি ডট গুণন করলে স্কেলার রাশি পাওয়া যায়। কি বললাম? দুটি ভেক্টর রাশির ডট গুণ করলে স্কেলার রাশি পাওয়া যায়। এই জিনিসটা একটু মনে রাখো, তোমরা হায়ার লেভেলে পড়বা জিনিসগুলো, তারপর আমি একটু লিখে দিছি। ঠিক আছে, তাহলে আশা করি কাজের সংজ্ঞাটা আমি পেয়ে গেছি। আসলে এখন কাজের একক দেখব, মাত্রা দেখব, খুবই ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখবা যে এক জুল কাকে বলে। পরীক্ষায় আসে যে এক জুল কাকে বলে। এক জুল বলতে কি বোঝায়? যে কোনো বস্তুর উপর তুমি যদি 1 নিউটন বল প্রয়োগ করো, তখন যদি বলের দিকে 1 মিটার কি হয়, সরণ ঘটে, তবে তাকে আমরা কি বলবো? 1 জুল বলবো, 1 জুল। তা আমরা কি পড়বো এখন? আমরা পড়বো কাজের একক, পড়বো কাজের মাত্রা, পড়বো। একটু বোঝার ট্রাই করো, কাজের একক, কাজের মাত্রা। তা আসো, মুখস্থ না, তুমি ইকুয়েশন জানবা, ইকুয়েশন থেকে বের করতে পারবা। আসো, তো কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল, আমরা জানি কি বলতো? এফএস। এটা আমরা জানি, অলরেডি শিখে আসছি। বল ইন্টু বলের দিকে সরণের গুণফলটাকে আমরা কি বলবো? কাজ বলবো। তো আসো আমরা প্রথমে এককটা বের করি। একক একটু খেয়াল করো, তোমরা তো অলরেডি একটা এককই জানো, জুল, কিন্তু না, আরো একক হতে পারে। আসো, কেমনে হতে পারে একটু দেখো। বলো তো, এই যে বলের একক কি? নিউটন। আর সরণের একক কি? মিটার। তাহলে দেখো তো, এইটাও কিন্তু একটা কাজের একক হতে পারে, নিউটন মিটার, একটু মাথায় রাখবা। আবার কাজ ডাব্লিউ সমান সমান এফ এস। তো এফের পরিবর্তে আমরা লিখতে পারবো এম এ। তোমরা যেটা অলরেডি বল সফটওয়্যারে পড়ে আসছো যে এফ ইজ ইকুয়াল টু এম এ। তো বলো তো এই জায়গায় কি লেখা যায়? দেখো তো, ভরের একক কেজি, এটা ত্বরণ একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সরণের একক কি হতে পারে? মিটার। তাহলে এটার আরও একটা একক হতে পারে, সেটা হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। দেখো, এটাও কিন্তু আরেকটা একক হতে পারে। তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, এটাও কিন্তু আমার কার একক? আমার এটা হচ্ছে কাজের একক, এটাও কিন্তু কাজের একক। সো ভালো করে মাথায় রাখবা। আর আমরা যেটাকে এসআই একক বলি, সিস্টেম অফ ইন্টারন্যাশনাল, যে এসআই একক, সে এসআই এককে আমরা এটাকে পড়বো কি বলতো? জুল। এটাকে পড়বো জুল, যেটাকে সংক্ষেপে যে দ্বারা প্রকাশ করা হয়, জুল। ঠিক আছে, আশা করি এটা তোমরা বুঝছো। তো আরেকটা একক আছে জুলের সাথে ক্যালোরির সম্পর্ক, আগেই লিখে রাখি। জুলের সাথে ক্যালোরির সম্পর্ক, জুলের সাথে ক্যালোরির সম্পর্ক একটু মাথায় রেখো, এমসিকিউতে আসতে পারে। জুলের সাথে ক্যালোরির সম্পর্ক মনে রাখবা, 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। যদি কথাটার উল্টাই বলি আমি, যে 1 জুল সমান কত, মনে রাখবা 1/42 বা 0.24 ক্যালোরি। তাহলে বলো তো 1 জুল সমান কত ক্যালোরি? 0.24 ক্যালোরি। এটা হচ্ছে এমসিকিউতে আসতে পারে। কেমন? এটা এমসিকিউতে আসতে পারে। সো একটু ভালো করে মাথায় রাখবা, এটা হচ্ছে এমসিকিউতে আসতে পারে। হ্যাঁ, এটা এমসিকিউতে আসতে পারে। তাহলে একটা হতে পারে একটা একক, তাহলে এটা একটা একক হতে পারে, এটা একটা একক হতে পারে, আরেকটা একক হতে পারে হচ্ছে এটা, এই যে এটাও কিন্তু একক হতে পারে। সো হচ্ছে তোমরা একটু দেখে রাখবা, এই 3টা একক হতে পারে কাজের। তাহলে নিউটন মিটার হতে পারে, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার হতে পারে, তারপরে জুল হতে পারে। আসো এরপর আমরা কি দেখতে পারি এখান থেকে আমরা আরেকটু মাত্রাটা দেখিনি। হ্যাঁ, মাত্রাটা একটু দেখিনি। আসো
মাত্রাটা একটু দেখিনি, মাত্রা কেমনে বের করে দেখো, একটু দেখাই দিই। মাত্রা, কাজের মাত্রা একটু মাথায় রাখো স্যার, মাত্রাটা আগে একটু দেখো। তো আমরা মাত্রা বের করতে নর্মালি হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখি এটা, কাজ ডাব্লিউ সমান সমান এফএস, তাই না? তো বলের মাত্রা কত বলো তো? বলের মাত্রা হচ্ছে ml T−2 আর সরণের মাত্রা হচ্ছে এল। তাহলে আমি কি পেয়ে গেলাম? ml² T−2। এটা হচ্ছে কার মাত্রা বলো তো? এটা হচ্ছে কাজের মাত্রা, ml² T−2। মনে রাখা যাবে? ঠিকঠাক চলতেছে কিনা? পারফেক্ট, ওকে। আসো, ঠিক আছে, তাহলে এটা পর্যন্ত যদি বোঝা যায় আমি সামনে যাচ্ছি। আশা করি এটাতে কারো কোনো সমস্যা নাই। যদিও থেকে থাকে কমেন্টে বলবা, আমি বুঝাই দেওয়ার ট্রাই করব, কোনো সমস্যা নাই। আসো, খেয়াল করো, জেনে রাখো নোট, এটা নোট হিসাবে তোমরা মাথায় রাখতে পারো। নোট, নোট এটা নোট হিসাবে মাথায় রাখা যায়। একটু খেয়াল করো, জানতে হবে তা না, জেনে রাখলে ভালো, এমসিকিউর জন্য উপকারে আসতে পারে। কি বলছে দেখো, বস্তুর উপর যতক্ষণ বল প্রয়োগ হচ্ছে বা বল প্রযুক্ত হচ্ছে, তাহলে বস্তুর উপর যতক্ষণ বল প্রযুক্ত হচ্ছে ততক্ষণই বল কর্তৃক কাজ হবে। একটু খেয়াল করো, যতক্ষণ আমার বল থাকবে ততক্ষণ কাজ হবে। তুমি যখন বল সরাই ফেলবা তখন কিন্তু আমার কাজ হবে না, ঠিক আছে? তাহলে ততক্ষণ ওই বল কর্তৃক কাজ হবে। বল প্রয়োগ করা বন্ধ করে দেওয়ার পর যদি বস্তুর আরও কিছু দূরত্বে সরণ, আরও কিছু দূর সরণ হয়, সে সরণের জন্য ওই বল দ্বারা কৃত কাজ হবে না। কেন হবে না? কারণ ওটা সমবেগে চলবে। সমবেগে চলা মানে হচ্ছে দেখো, সমবেগে যখন চলবে সেখানে আমার কোনো কাজ পাবো না, কাজ শূন্য হবে। আমরা সেটা কাজ শক্তি উপপাদ্য থেকে বের করতে পারবো, টেনশন করার কিছু নাই যে কাজ হবে না, কাজ শূন্য হবে। ওকে, তাহলে এখান পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো যে বল প্রযুক্ত হইলে আমার কি হবে? ওই প্রযুক্ত বলের কারণে যে সরণ হবে তার কারণে আমি কাজ পাবো, ঠিক আছে? তাহলে এইটুকু একটু লিখে রাখবা, কাজে দিবে। আসো, এখন এই কাজ হচ্ছে 3 প্রকার। কাজ কত প্রকার? 3 প্রকার। একটু ভালো করে মনে রাখবা, কাজ হচ্ছে 3 প্রকার। লিখে দিই আমি, কাজ, কাজ 3 প্রকার। কাজ হচ্ছে নর্মালি 3 প্রকার হয়। একটা হচ্ছে ধনাত্মক কাজ, 2 নম্বরে হচ্ছে ঋণাত্মক কাজ, 3 নম্বরে হচ্ছে শূন্য কাজ। শূন্য কাজ, তাহলে একটা ধনাত্মক কাজ, একটা ঋণাত্মক কাজ, আর একটা হচ্ছে শূন্য কাজ। তাহলে কাজ হচ্ছে 3 প্রকার, একটা ধনাত্মক কাজ, একটা ঋণাত্মক কাজ, একটা কি শূন্য কাজ। তো আসো আমরা প্রথমে কোন কাজটা নিয়ে জানবো? আমরা প্রথমে জানবো হচ্ছে ধনাত্মক কাজ বা পজিটিভ ওয়ার্ক নিয়ে জানি। একটু খেয়াল করো, ধনাত্মক কাজটা নিয়ে একটু জানি। কি বলছে একটু শুনো। ধনাত্মক কাজ, একটু খেয়াল করো, ধনাত্মক কাজে কি বলে, ধনাত্মক কাজটা কি বলে একটু শোনো। ধনাত্মক কাজ বলে যে যদি প্রযুক্ত বলের দিকে সরণ হয়, মানে যেদিকে আমি বল প্রয়োগ করব সরণটা যদি ওইদিকে হয়, দেখো আমি যেদিকে বল প্রয়োগ করবো যদি সরণটা ওইদিকে হয়, তাহলে আমরা বল এবং সরণের সাহায্য করে, সেক্ষেত্রে ওই বল কর্তৃকৃত কাজকে আমরা ধনাত্মক কাজ বলবো। একটু বুঝো যে ধরো, দেখো এই চিত্রে একটু খেয়াল করো, দেখো আমি যেদিকে বল প্রয়োগ করছি সরণে কিন্তু সেদিকেই ঘটছে, যেদিকে বল সেদিকে সরণ, তাহলে সেক্ষেত্রে কৃত কাজ হবে পজিটিভ। সেটা ডাব্লিউ সমান সমান কি লিখতে পারবো আমরা? এফএস। এখন স্যার এখন যেটা পড়াবো এটা আপাতত জেনে রাখবা, বাট লাগবে না, এখন লাগবে না, তোমাদের লেভেলে লাগবে না স্যার। তোমাদের লেভেলে এটা জানলেই হবে যে যেদিকে কাজ, যেদিকে বল সেদিকে যদি সরণ হয়, মানে বলের দিকে সরণ হয়, তখন আমরা ওই দুটার গুণফলটাকে যে কাজটা পাবো ওই কাজটা হবে পজিটিভ। একটু খেয়াল করো, যেমন তোমরা যখন ইন্টারভিউ উঠবা একটা সূত্র পাওয়া, সেটা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফএস কি থিটা কস থিটা। একটু মনে রাখবা। তাহলে এই জায়গায় বল যেদিকে সরণ এদিকে, দেখো যেদিকে বল সেদিকে যদি সরণ হয়, তাহলে মনে রাখবে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থেটার মান হয় 0 ডিগ্রি। কত ডিগ্রি? থেটার মান হয় 0 ডিগ্রি। তাহলে তুমি এখানে 0 বসাও, তাহলে এখানে যদি আমি 0 বসাই এই জায়গায় পাওয়া যাবে cos 0 ডিগ্রি। তাহলে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, মানে এতটুকুর মান হচ্ছে 1। তাহলে এতটুকুর মান যদি 1 হয় তাহলে আলটিমেট আমি কি পাবো বলো তো? এফএস পাবো। এই হচ্ছে আমাদের কাজের সূত্র, মূলত এখান থেকে আসে আর কি। তো যাই হোক, তোমরা তোমাদের লেভেলে এটা জানলেই হবে, যেদিকে বল
সেদিকে বলের দিকে সরণ যদি হয় তাহলে ওই দুইটার গুণফলটাকে আমরা কি বলতে পারবো, কাজ বলতে পারবো। এটা মোর দেন এনাফ। তারপর আমি একটু অ্যাডভান্স জানিয়ে রাখার জন্য তোমাদেরকে বলে দিই, যদি এই যে থেটাটা আছে, এই থেটার মানটা জিরো থেকে বড় বা যদি কি হয় জিরোর সমান হয় এবং 90 ডিগ্রি থেকে ছোট হয়, তো এটাকে আমরা নর্মালি কি জানি, কি নামে চিনি? এটাকে আমরা সূক্ষ্মকোণ নামে চিনি। সূক্ষ্মকোণ নামে চিনি। তো মনে রাখবা, যদি এখানে থেটাটা সূক্ষ্মকোণ হয় তাহলে কাজ অলওয়েজ পজিটিভ। কি বললাম? থেটা যদি সূক্ষ্মকোণ হয় কাজ অলওয়েজ পজিটিভ, এভাবে মনে রাখতে পারো। আর না হয় তোমাদের এখানে যেটুকু, এটুকু তোমাদের অ্যাডভান্স। আর আমি আবারও বলি, যারা একটু বেশি জানতে চাও, অতিরিক্ত জানতে চাও, তারা এটা একটু মনে রাখো। আর যারা বলো না স্যার আমার আপাতত জানলেই হবে পজিটিভ কাজ কি, তাহলে এটা মনে রাখবা যে বল এবং বলের দিকে যে সরণ আছে, এই দুটার গুণফলটাকে আমরা কি বলতে পারবো, পজিটিভ কাজ বলতে পারবো বা কাজ বলতে পারবো, কোনো সমস্যা নেই। আসো, আর এটা হচ্ছে ঋণাত্মক কাজ, একটু বুঝো। ঋণাত্মক কাজটা একটু বুঝো। ধরো তুমি বল প্রয়োগ করছো যেদিকে, সরণ যদি তার বিপরীতে হয়, মানে যেদিকে বল প্রয়োগ করা হয়েছে সরণ তার বিপরীতে হইলে আমি ওটাকে বলতে পারবো কি, ঋণাত্মক কাজ বা নেগেটিভ কাজ। এরকম কাজ কোথায় দেখা যায়? স্যার আমরা স্প্রিং বল পড়বো, স্প্রিং বল বা স্প্রিং বল কর্তৃক কৃত কাজ। সেই স্প্রিং বল কর্তৃক কৃত কাজটা হচ্ছে ঋণাত্মক কাজ। ঘর্ষণজনিত বলের কারণে যে কাজ, সেগুলো ঋণাত্মক কাজ। যেদিকে বল হয়, বলের বিপরীতে আমার সরণ হয় বা সরণের বিপরীতে বল হয়, তখন আমরা ওখানে কাজটা কি পাই, নেগেটিভ পাই। তাহলে খেয়াল করো, যদি প্রযুক্ত বলের বিপরীত দিকে সরণ হয়, অর্থাৎ বল সরণকে বাধা দেয়, বল কাকে বাধা দিচ্ছে, সরণকে বাধা দিচ্ছে, সেক্ষেত্রে ওই বল কর্তৃক কৃত কাজ হবে কেমন, ঋণাত্মক। যেমন এখানে হচ্ছে এফ হচ্ছে ঘর্ষণ বল, যা গতির বিপরীতে কাজ করে। তাহলে এই যে ঘর্ষণ বল কর্তৃক কৃত কাজ আমি এখানে লিখতে পারবো মাইনাস এফ ইন্টু এস। এটা হচ্ছে আমাদের কি বলতো, ঋণাত্মক কাজ। এটা হচ্ছে আমাদের ঋণাত্মক কাজ। ভালো করে একটু মনে রাখবা, তাহলে হবে, কোনো সমস্যা নাই এখান পর্যন্ত গেল। আসো, এরপরে আমরা যেটা পড়তে পারবো, দেখো এখন এটা আসলো কোথা থেকে, তোমরা যদি একটু অ্যাডভান্স বলতে চাই, স্যার একটু অ্যাডভান্স প্লিজ, এটা অ্যাভয়েড করতে পারো, কোনো সমস্যা না। যাদের একটু বেশি জানার আগ্রহ তারা শুধু পড়বা, বাকিদের এটা পড়লে ইনাফ, মোর দেন ইনাফ। যারা একটু বেশি জানতে চাও যে স্যার আমি একটু বেশি জানতে চাচ্ছি বা পড়তে চাচ্ছি, তাহলে তাদের জন্য দেখো, আমরা কৃতকাজ একটু আগে তোমাদের শিখে আসছিলাম যে কৃতকাজ ডাব্লিউ সমান সমান এফ এস কি থিটা কস থিটা, একটু মাথায় রাখবা। তাহলে একটু খেয়াল করো তো, এদিকে যদি সরণ হয়, এদিকে যদি বল হয়, সরণ আর বলের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে বসাই যে এফ এস কজ 180, তাহলে কজ 180-র মান হচ্ছে -1, মানে এতটুকুর মান হচ্ছে কত পাওয়া যায়, -1। তাহলে আমি এদিকে পাবো মাইনাস কত বলো তো, এফ এস। ঠিক আছে, তাহলে এখানে একটা কন্ডিশন মনে রাখবা। কন্ডিশনটা হচ্ছে এটা যে থেটার মানটা যদি 90 থেকে বড়, 180 থেকে ছোট বা 180-এর সমান হয়, তখন আমরা ওইখানে কি কাজ পাবো, ঋণাত্মক কাজ পাবো। এটাকে আমরা বলতে পারবো স্থূলকোণ। স্থূলকোণ, তাহলে স্থূলকোণের কারণে কৃত কাজটা কি হয় বলতো, নেগেটিভ হয়। তো তোমরা এটা জানার দরকার নাই স্যার, এটা জানলে আপনাদের জন্য হয়ে যাবে, টেনশন করার কিছু নাই স্যার, এটুকু দিয়ে আপনারা পেরে যাবেন, কোনো সমস্যা নেই। তাহলে ধনাত্মক কাজ পড়লাম, ঋণাত্মক কাজ পড়লাম। আসো, শূন্য কাজ। শূন্য কাজ আমি যদিও কিছু জিনিস লিখে রাখছি শূন্য কাজের, তোমাদের বই অনুসারে শূন্য কাজটা আমি একটু বলি যে যদি বল প্রয়োগ করে বস্তুর সরণ না ঘটে বা বস্তুর সরণ বলের কোনো প্রভাব না থাকে, তবে ওই বল দ্বারা কৃত কাজ কত হবে, শূন্য হবে। ধরো তুমি একটা দেওয়ালে ঠেলছো, আমি একটা দেওয়ালকে ঠেলছি, এখন দেওয়ালের উপর বল প্রয়োগ করা আছে, কিন্তু দেওয়ালটা কি সরণ হয়েছে, সরণটা হয় নাই। সরণ যদি না হয় তাহলে তার কৃত কাজ কত হবে, শূন্য। তাহলে একটু মনে রাখবে, এই যে লেখা আছে যেমন একটি দেওয়ালকে এফ বল দিয়ে ঠেলার কারণে সরণ শূন্য হয়, তখন বল দ্বারা কৃত কাজ কত হবে, এই জায়গায় শূন্য হবে। তাহলে শূন্য বল কোনটা, যেখানে সরণ হবে। আর একটা জিনিস একটু বলে রাখি অ্যাডভান্স, একটু জেনে রাখবা। ধরো কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, একটু শুনো,
কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, ধরো এই যে বৃত্তাকার পথে ঘুরতেছে, একটু শুনো স্যার, তখন এই তার কেন্দ্রের দিকে একটা বল কাজ করবে, সেটাকে আমরা বলি হচ্ছে কেন্দ্রমুখী বল, মানে এফসি। শুনো স্যার, একটু এইটুকু না জানলেও চলবে। এখন দেখো তো স্যার, আমার এই জায়গায় বল প্রয়োগ হয়েছে কোন দিকে? নিচের দিকে, মানে কেন্দ্রের দিকে, সরি, বলটা প্রয়োগ হয়েছে কোন দিকে? কেন্দ্রের দিকে। দেখো এইদিকে আমার একটা সরণ কাজ করবে, ঠিক আছে, কিন্তু তোমাদের বইয়ের সংজ্ঞা অনুসারে বলের দিকে সরণের গুণফলটা কাজ, তাহলে বল হয়েছে কেন্দ্রের দিকে, কেন্দ্রের দিকে কোনো সরণ হয়েছে? কেন্দ্রের দিকে কোনো সরণ হয় নাই। তখন তোমাদের বই অনুসারে আমি এভাবে বলতে পারবো যে যেহেতু কেন্দ্রের দিকে কোনো সরণ হয় নাই, সরণ শূন্য, তাহলে আমি বলতে পারবো কৃতকাজ কত এই জায়গায়? শূন্য। কিন্তু তুমি যখন একটু বড় হবা, দেখো তোমার এই জায়গায় সরণটা যে সেটা স্পর্শ বরাবর হবে এবং কেন্দ্রমুখীটা বল থাকবে, তাহলে বল আর সরণের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। এটা ইন্টারের, মানে তোমাদের একটু হায়ার লেভেল অনুসারে বলতেছি। তাহলে কি তো কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমি লিখতে পারবো এফ এস কত থিটা? কস থিটা। থিটার মান 90, কস 90-র মান 0, তাহলে এখানে পাওয়া যাবে কি তো কাজ শূন্য। এটা হচ্ছে আমি ইন্টারের মতো বললাম, এটা হচ্ছে ইন্টারের সিস্টেমে বললাম, মানে একটু হায়ার লেভেল বললাম। আর তোমাদের লেভেলে বললে কেমনে হইতো? তোমাদের লেভেলে হইতো স্যার এখানে কেন্দ্রের দিকে যে বল কাজ করে, ওই বলের কারণে কেন্দ্রের দিকে কোনো সরণ হয় নাই। সরণ হয় নাই মানে সরণটা শূন্য। তো সরণটা শূন্য মানে বল ইন্টু সরণ যদি শূন্য হয়, তাহলে কাজ কত হবে? শূন্য। এটা তোমাদের লেভেলের জন্য, ঠিক আছে? তো তোমরা এভাবে মনে রাখবা। তোমরা এইটা আপাতত মনে রাখার দরকার নাই বাবা, তোমরা এটা মনে রাখার দরকার নেই, তোমরা এইটা পড়বো। স্যার আমি দুইটাই বলে দিচ্ছি, তোমরা আবার আমাকে ভুল বুঝো না। তো এটা হচ্ছে যারা বেশি জানতে চাও তাদের জন্য। আর তোমরা যারা মনে করো না স্যার ইন্টার এসএসসিতে এ প্লাস পাওয়া দরকার বা ভালো রেজাল্ট করা দরকার, তাদের এটা দিয়ে হয়ে যাবে স্যার। যারা এটা কাজে লাগাবে, যারা কলেজে অ্যাডমিশন দিবা, তাদের জন্য কাজে লাগবে। ওকে, ঠিক আছে, আসো উপাংশ। আপাতত আমি স্কিপ করলাম, উপাংশটা তোমাদের এখানে যেহেতু নাই। আসামের ম্যাথ সলভ করি, একটা ম্যাথ সলভ করি, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, একটু খেয়াল করো স্যার কি বলছে। একটি রাস্তার স্থির অবস্থায় 10 কেজি, মানে স্থির 10 কেজি ভর আছে। তাহলে এখানে 10 কেজি ভরের একটা বস্তু আছে। 5 সেকেন্ড ধরে বস্তুর উপর কত নিউটন বল প্রয়োগ করা হয়েছে? 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। সামনের দিকে প্রযুক্ত করলে পিছনের দিকে যে ঘর্ষণ বল, সেটা কত নিউটন হয়েছে? 3 নিউটন। আচ্ছা, কোনটাকে কি? সবই লেখা আছে। এটা হচ্ছে আমার এম, এটা হচ্ছে আমার টি, এটা হচ্ছে আমার এফ, প্রযুক্ত বল। আর এটা হচ্ছে আমার কি বল? ঘর্ষণ বল। তো বলছে প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ কত? একটু খেয়াল করো, প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ। দেখো আমি এখানে লিখে রাখছি প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ। তাহলে প্রযুক্ত বল দ্বারা যদি কৃত কাজ বের করতে চাই, তাহলে প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ আমি এখানে ধরলাম ডাব্লিউ এফ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস। আচ্ছা খেয়াল করো, আমার এই জায়গায় কি কোনো সরণ আছে? সরণ দেওয়া আছে? না, সরণ তো দেওয়া নাই। সরণ যদি দেওয়া না থাকে, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে সরণ বের করা। তাহলে সরণ বের করে যদি আমি লিখতে পারবো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ভালো কথা, আমি এই সূত্র ইউজ করব। তাহলে এটা শূন্য, তাহলে হাফ ইন্টু এ। এখন আমার কাছে তো এর মানটা নাই, এর মানটা কি আছে? টি এর মান 5 বলে দিছে, আমার কাছে তো এর মানটা নাই। তো আমার কাছে যদি এর মানটা না থাকে, তাহলে আমি এর মানটা আগে বের করতে হবে। সব ঠিকঠাক আছে? সব ঠিকঠাক। এর মানটা নাই, আমি প্রথমে এর মানটা বের করতে হবে। আমি একা মানুষ, তো ওই পাশে গিয়ে ক্যামেরা চেক করা লাগে চলে কিনা, তোমরা আবার অন্য কিছু মনে কইরো না, ঠিক আছে? তাহলে এর মানটা একটু বের করি। তাহলে এর মানটা কেমনে বের করব? বল দেওয়া আছে, আমার ভর দেওয়া আছে। তো আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, তাহলে এ ইজ ইকুয়াল টু কি জানি? এফ বাই এম। তাহলে এফ কত দেওয়া আছে? এফ দেওয়া আছে হচ্ছে 10, আর এ দেওয়া আছে কত? এ দেওয়া আছে হচ্ছে গিয়ে কত দেওয়া আছে? এ ও না সরি, এ তো বের করব। এমটা দেওয়া আছে 10, এফও দেওয়া আছে 10, এমও দেওয়া আছে 10। তাহলে এখানে কত পাবো বলো তো? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে? না স্যার, আমার এ তো নিট বল বের করতে হবে। এটা তো অ্যাকচুয়াল আমি হচ্ছে প্রযুক্ত বলটা বের করছি না, প্রযুক্ত বল দিয়ে হবে না স্যার। এই জায়গায় আমি একটু ভুল করছি, আমি একটু কারেকশন করে দিচ্ছি স্যার। এটা তো আমার প্রযুক্ত বল দিয়ে বের করছি, আমার তো প্রযুক্ত, এখানে একটা নিট বল লাগবে। তো নিট বল তোমরা অলরেডি পড়ছিলা, নিট বল যে এফ নিট বা যেটাকে আমরা লব্ধি বল বলি, সেটা হচ্ছে প্রযুক্ত বল মাইনাস কি বল? ঘর্ষণ বল।
তাহলে এফ নিট ইজ ইকুয়াল টু আমি লিখতে পারবো প্রযুক্ত বল 10, কর্ষণ বল 3, তাহলে এখানে পাবো 7 নিউটন। আমরা জানি নিট বল থেকে ত্বরণ পাওয়া যায় এ, তাহলে এ ইজ ইকুয়াল টু 7/m, তাহলে m এর মান কত? 7/m এর মান হচ্ছে 10, মানে আমার ত্বরণ পাইলাম 0.7, তাহলে এখানে আমি পাইলাম 0.7। আচ্ছা, 0.7 যদি পাই, এখানে একটা কাজ করব, আমরা এই জায়গায় একটা বলের মান পেয়ে যাব, পাইলাম। তো আমি যদি এখানে বসাই তাহলে সরণটা অ্যাপ্রক্সিমেটলি এটা চলে আসবে 8.75 মিটার, 8.75 মিটার। এই একটু ভালো করে দেখবা, সরণটা পেয়ে গেলাম, সরণ পাইলাম, ত্বরণ পাইলাম। আসো এখন আমরা বলের মানটা বের করি। দেখো আমি এখানে বসাই, তাহলে প্রযুক্ত বল কর্তৃক না কৃত কাজ চাইছে আমার, যে বল দ্বারা, এফ বল দ্বারা কৃত কাজ, তো এফ বল তো দেওয়াই আছে। আচ্ছা, তাহলে এফ বল দ্বারা যদি কৃত কাজ, এফ এর মান হচ্ছে 10, সরণের মান হচ্ছে 8.75, তাহলে আমি এটাকে লিখতে পারবো 87.5 নিউটন। এই কাজের একক জুল, সরি কাজের একক জুল। ঠিক আছে, এটা কি পারা যাবে? কারো কোনো প্রবলেম আছে এটাতে? আশা করি প্রবলেম থাকার কথা না। প্রথমটা গেল, দ্বিতীয়টা কি বলছে? অ্যাপ বল দ্বারা কৃত কাজ, মানে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ। ঠিক আছে, তো ঘর্ষণ বল দ্বারা যদি আমি কৃত কাজ বের করতে চাই, 2 নাম্বার, ডাব্লিউ এফ ইজ ইকুয়াল টু মাইনাস হচ্ছে এফ এস। তো ঘর্ষণ বল হচ্ছে 3, আর ও সরণের মান হচ্ছে 8.75, তাহলে অ্যাপ্রক্সিমেটলি এখান থেকে কিছু মান আসবে। তো মানটা আমি একটু এখান থেকে বসাই, সে মানটা হবে 26.25 ঝুল। ঠিক আছে, এটা আনসার ডান। দেখবা তোমরা একটু ক্যালকুলেশন করবা। অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত? কি বল দ্বারা? অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। আচ্ছা, তো অভিকর্ষ বল দ্বারা যখন আমি কৃত কাজ বের করব, দেখো আমি এখানে লিখে রাখছি কিছু সাহিত্য, যেটা তোমাদের বুঝতে হেল্প করবে। অভিকর্ষ বল কাজ করে নিচের দিকে, তাহলে অভিকর্ষ বল কাজ করে নিচের দিকে। ফর এক্সাম্পল দেখো, তাহলে অভিকর্ষ বল কোন দিকে কাজ করবে? অভিকর্ষ বল কাজ করবে নিচের দিকে। সো অভিকর্ষ বল কত হবে? অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ ডাব্লিউ, এখানে হবে কি বলতো, ডাব্লিউ সমান সমান বা ওজন আর কি, যেটা এমজি এর সমান হবে। ঠিক আছে, এমজি এর সমান হবে। দেখো, তো এইদিকে আমি কি লিখতে পারবো, যে বলছে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। হ্যাঁ, তো আমি যদি এখান থেকে না বের করি, এটাকে বলটাই দিকে দিই আমি, এটা হচ্ছে বল এফ ইজ ইকুয়াল টু এম, যেটা কোন দিকে কাজ করে? নিচের দিকে। কিন্তু বস্তুটা সরণ হয়েছে কোন দিকে বলো তো? ডান দিকে। কিন্তু আমার কথা কি ছিল তোমাদের লেভেল অনুসারে? তোমাদের লেভেল অনুসারে কথা হওয়ার ছিল এটা, যে বলের দিকে আমার সরণ হইতে হবে। তো আমার এইদিকে বলের দিকে কোনো সরণ হয়েছে? বলের দিকে সরণটা হচ্ছে 0, তাহলে বল হচ্ছে নিচের দিকে, নিচের দিকে সরণ নাই, সরণ হচ্ছে ডান দিকে, তাহলে বলের দিকে সরণ নাই, মানে কৃত কাজ কত হবে? ডাব্লিউ সমান সমান এফ ইন্টু এস, তাহলে এফ ইন্টু 0, তাহলে আলটিমেটলি এখানে কৃত কাজ কত আসবে? 0 আসবে। এটাতে আশা করি কারো কোনো সমস্যা নাই। আরেকটা বল বলছে কি আমার, আসো আরেকটা কি বলছে, আরেকটা বল বলছে লব্ধি বল দ্বারা কৃত কাজ। তো লব্ধি বল কত পাইছি আমি? লব্ধি বল পাইছি 7, লব্ধি বল পাইছি 7। তো লব্ধি বল দ্বারা কৃত কাজ 3 নাম্বার প্রশ্ন, 4 নাম্বার প্রশ্ন সরি, লব্ধি বল দ্বারা কৃত কাজ, তাহলে ডাব্লিউ নিট ইজ ইকুয়াল টু এফ নিট ইন্টু এস, তাহলে এফ নিট পাইলাম 7, আর এটা পাইলাম 8.75। এখান থেকে যেটা পাবা সেটা হচ্ছে আনসার এত ঝুল। আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝলেও আমাকে বলবা, কোনো সমস্যা নাই, গেল সেটা। আসো আমরা পরের দিকে চলে যাই। মোটামুটি কাজ নিয়ে আমাদের আর কিছু না জানলেও চলবে, মোর দেন ইনাফ। কাজের জন্য তোমাদের লেভেলে মোর দেন ইনাফ। ইভেন আমি যেটুকু পড়াইছি এটুকু তোমাদের আরেকটু বেশি পড়াইছি, যেটুকু তোমাদের লাগবে না। ঠিক আছে, তো দেখবা কোনো সমস্যা হলে আমাকে বলবা, টেনশন করার কিছু নাই। শক্তি, আমরা চলে যাব এখন শক্তিতে, এনার্জি বা শক্তিতে চলে যাব, একটু দেখবা। ওকে, 4.2 টপিক কি বলা আছে এখানে? প্রথমে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, শক্তি নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলি। মনে রাখবা, যাহাই কাজ তাই হচ্ছে শক্তি। কেমনে? একটু খেয়াল করো কি বলা আছে এই জায়গায়।
শক্তি মূলত একটি ব্যক্তি বা বস্তুর কাজ করার সামর্থ্য। তাহলে কাজ করার সামর্থ্যটাই হচ্ছে শক্তি। যে কোনো একটা বস্তু কাজ করতে যা লাগবে সেটাই হচ্ছে আমার শক্তি। কোনো বস্তু নিজে কাজ করলে সে বস্তুর শক্তি কমে। যদি আমি নিজে কাজ করি অবশ্যই আমার এনার্জি কমবে না, এনার্জি হ্রাস পাবে। আচ্ছা, আর যদি আমি কাউকে দিয়ে কাজটা করাই তাহলে আমার এনার্জিটা সঞ্চিত থাকতেছে। তাহলে কি বললাম, কোনো বস্তু নিজে কাজ করলে সে বস্তুর শক্তি কমে, আর যে বস্তুর উপর কাজ করা হয় তার শক্তি বৃদ্ধি পায়। আমি যার উপর কাজটা করব তার শক্তিটা বাড়বে, আর আমি কাজ করলে আমার শক্তিটা কমবে। মূলত যে বস্তু কাজ করে তার থেকে কাজের সমপরিমাণ শক্তি কি পায়, হ্রাস পায়। মানে আমি যে কাজ করতেছি ওই কাজের সমপরিমাণ শক্তিটা আমার কি পাবে, হ্রাস পাবে। এই কথাটাই বলছে যে মূলত যে বস্তু কাজ করেছে তার থেকে কাজের সমপরিমাণ শক্তি কি বস্তুর উপর কাজ করা হচ্ছে তা থেকেই হচ্ছে স্থানান্তরিত হচ্ছে। কি হচ্ছে, স্থানান্তরিত। তো এই কথাটা একটু পড়বা, এটা লাগে আমাদের মানে বেসিক বুঝতে লাগে যে শক্তিটা অ্যাকচুয়াল কি। আচ্ছা, এরপরে আসো তাহলে আমি সংজ্ঞাতে যাই যে কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে আমরা কি বলি, শক্তি বলি। তাহলে কাজ করার সামর্থ্যকে আমরা কি বলি, শক্তি বলি। তাহলে আমরা বলতে পারি শক্তি আর কাজ সেম জিনিস। শক্তি আর কাজ আমি কি বলতে পারবো, সেম জিনিস বলাই যায়। তাহলে কাজ মানে কি, বল ইন্টু কি বলতো, স্মরণ। বল ইন্টু কি বলতে পারবো, স্মরণ। তাহলে মনে রাখবা বলের কাজের একক যা, বলের এককতা। তাহলে শক্তির একক কত হবে, শক্তির একক হচ্ছে জুল। মাত্রা কত, মাত্রা হচ্ছে ওই আগেরটাই, এম এল স্কোয়ার টি/2। একটু মনে রাখবা। তাহলে যেহেতু শক্তির আর কাজের মাত্রা সেম, তাহলে বলা যাবে বল আর শক্তি সেম জিনিস, এটা বলা যায়। আচ্ছা, মানে এখান পর্যন্ত বলা যায়, সমস্যা নাই। ঠিক আছে, এরপরে মনে রাখবা যে কাজও একটি স্কেলার রাশি, শক্তি কিন্তু একটি স্কেলার রাশি। ঠিক আছে, ওকে। আচ্ছা আসো, এরপরে জেনে রাখো শক্তি রূপান্তর। স্যার একটু জেনে রাখবা, নোট হিসেবে মনে রাখবে, এই যে জিনিসগুলো নোট হিসেবে এমসিকিউতে কাজে দিবে। কোনো বস্তুর উপর কি বলছে, ধনাত্মক কাজ করা মানে বস্তুটিতে শক্তি দেওয়া। তাহলে ধনাত্মক কাজ করা মানে বস্তুটি আমি কি দিয়েছি, শক্তিটা দিয়েছি। ঋণাত্মক কাজ করা মানে কি, বস্তু থেকে শক্তিটা আমি কি নিয়েছি, সরিয়ে নিয়েছি। শূন্য কাজ করা মানে বস্তুটির শক্তি অপরিবর্তিত থাকা। তাহলে সুতরাং এখানে আমি কি বলতে পারি, কাজ হলো শক্তির কি বলতো, মাপকাঠি। কাজ হলো শক্তির কি কাঠি, মাপকাঠি। তো এটা একটু জেনে রাখবা, এমসিকিউতে আসতে পারে। আসো আমরা এখন বিভিন্ন প্রকার শক্তি সম্পর্কে জানব। শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ নেই, কেবল এক রূপ থেকে অন্য রূপে কি হতে পারে, রূপান্তরিত হতে পারে। এটুকু কি বলা হয় জানো, এতটুকুকে বলা হয় শক্তির সংরক্ষণশীলতার সূত্র। এটুকুকে বলা হয় শক্তির সংরক্ষণশীলতার সূত্র। সংরক্ষণশীলতার সূত্র বা নীতি, শক্তির সংরক্ষণশীলতার নীতি, যে শক্তির ধ্বংস বা সৃষ্টি নেই, কেবলমাত্র সে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হবে। ঠিক আছে স্যার, তাহলে কত ধরনের শক্তি হতে পারে দেখো তো, যান্ত্রিক শক্তি, সৌরশক্তি, বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, রাসায়নিক শক্তি, চৌম্বক শক্তি, শব্দ শক্তি, পারমাণবিক শক্তি, এগুলো সবগুলো আমার বিভিন্ন প্রকার শক্তি। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? না বুঝলেও বলবেন, কোনো সমস্যা নেই। তাহলে এগুলো শক্তির বিভিন্ন রূপ। মজার কথা হচ্ছে তোমরা যখন হায়ার লেভেলে উঠবা তখন এগুলো বিভিন্ন জায়গায় এমসিকিউ পাবা। যেমন এখান থেকে একটা মেডিকেলে কোশ্চেন হয়েছিল, তোমাদের সিনিয়ররা যারা পরীক্ষা দিবে তারা জানে এটা মেডিকেলে একবার কোশ্চেন আসছিল যে নিচের কোনটি শক্তির রূপ নয়, এখান থেকে আসছিল, বুঝছো? তো আমি একটু অ্যাডভান্স বলে দিলাম, তোমরা একটু ভালো করে দেখে রাখবা। তাহলে এটা হচ্ছে শক্তির বিভিন্ন রূপ: যান্ত্রিক শক্তি, সৌরশক্তি, বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, রাসায়নিক শক্তি, চৌম্বক শক্তি, শব্দ শক্তি, পারমাণবিক শক্তি। তো আমাদের এই অধ্যায়ে বেশি পড়ালেখা হচ্ছে কি শক্তি নিয়ে, যান্ত্রিক শক্তি নিয়ে। তো আমরা যান্ত্রিক শক্তিটা একটু জানি। আসো, যেমন যান্ত্রিক শক্তিটা একটু ভালো করে পড়তে হবে আমাদের, যান্ত্রিক শক্তিটা এখানে ইম্পর্টেন্ট। তো যান্ত্রিক শক্তিটাকে একটু বুঝো। বস্তুর অবস্থান, তাহলে বস্তুর অবস্থান দেখো একটু, যান্ত্রিক শক্তিতে কিছু নির্ভর করে বস্তুর অবস্থান, বস্তুর আকার,
তারপরে হচ্ছে এবং বস্তুর কি বলতো গতি। তাহলে এই তিনটা কারণে যান্ত্রিক শক্তি পরিবর্তন হয়। কি কি কারণে? অবস্থান, আকার এবং কি গতির কারণে যে শক্তি পাওয়া যায় তাকে আমরা যান্ত্রিক শক্তি বলি। তাহলে কোনো একটা বস্তুর অবস্থান, আকার এবং গতি, তাহলে তিনটা কারণে অবস্থান, আকার, গতি কারণে যে শক্তি পাওয়া যায় তাকে আমরা কি শক্তি বলবো? যান্ত্রিক শক্তি বলবো। তো মনে রাখবা এই যান্ত্রিক শক্তি আবার হচ্ছে দুই প্রকার, একটু মনে রাখবা। এই যান্ত্রিক শক্তি আবার হচ্ছে কত প্রকার? এই যান্ত্রিক শক্তি আবার হচ্ছে দুই প্রকার, একটু ভালো করে মনে রাখবা। এই যান্ত্রিক শক্তি আবার হচ্ছে দুই প্রকার, একটু ভালো করে মনে রাখবা। তা আসো দেখাই দিচ্ছি কি কি। তো যান্ত্রিক শক্তি আবার হচ্ছে দুই প্রকার, একটু ভালো করে দেখবা। আসো, তো এই যান্ত্রিক শক্তি আবার হচ্ছে দুই প্রকার, একটু একটু মনোযোগ দেওয়ার ট্রাই করো। যান্ত্রিক শক্তি দুই প্রকার, একটাকে বলা হবে গতিশক্তি, যেটাকে আমরা বলবো কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি। আরেকটা হচ্ছে স্থিতিশক্তি বা এর অপর নাম হচ্ছে বিভব শক্তি, বা যেটাকে আমরা বলবো পটেনশিয়াল এনার্জি, পটেনশিয়াল এনার্জি। ওকে, তাহলে আমাদের যান্ত্রিক শক্তি হচ্ছে দুই প্রকার, একটাকে বলি হচ্ছে গতিশক্তি, যেটাকে আমরা বলি কাইনেটিক এনার্জি, আর এটাকে বলে স্থিতিশক্তি বা বিভব শক্তি, যেটাকে পটেনশিয়াল এনার্জি। তো এটাকে প্রকাশ করা হয় ইকে দ্বারা, বা অনেক বইতে এটাকে প্রকাশ করা হয় টি দ্বারা, ইকে অথবা টি। আর বিভব শক্তিকে প্রকাশ করা হয় ইপি দ্বারা অথবা ইউ দ্বারা, একটু ভালো করে মনে রাখবা, ইউ অথবা ইপি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তো এই হচ্ছে প্রকারভেদ যে যান্ত্রিক শক্তি কত প্রকার। আসো আমরা একটা একটা করে জানি। প্রথমে আমরা জানবো হচ্ছে গতিশক্তি, খুবই ইম্পর্টেন্ট, ভালো করে একটু দেখবা। কাইনেটিক এনার্জি। তো কাইনেটিক এনার্জিটা একটু তোমাদেরকে বলি, আগে শুনো, ঠান্ডা মাথায় শুনো, খুবই ইম্পর্টেন্ট। দেখো আসো, তো সংজ্ঞা যে গতির জন্য বস্তুর যে শক্তি অর্জিত হয়, কি বস্তুর গতির জন্য যে শক্তিটা অর্জিত হবে তাকে আমরা কি শক্তি বলবো? গতি শক্তি। তাহলে বস্তুর গতির জন্য যে শক্তি অর্জিত হয় তাকে আমরা কি শক্তি বলি? গতিশক্তি। যেকে একে কি দ্বারা প্রকাশ করা হয়? গতিশক্তিকে একে ইকে অথবা টি দ্বারা কি করা হয়? টি দ্বারা প্রকাশ করা হয়, টি দ্বারা প্রকাশ করা হয়। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা। তো আসো আমরা এখন এই সূত্রটার প্রতিপাদন করব। ঠিক আছে, যদিও তোমাদের প্রতিপাদন লাগবে না, বাট আমরা প্রতিপাদন করব। ঠিক আছে, আগে থেকে একটু একটু জেনে রাখাটা উচিত। ঠিক আছে, সব ওকে, ডান, সব ঠিক আছে। একটি বস্তুকে এফ পরিমাণ বল প্রয়োগ করে বলের দিকে ধরো, আমি ধরো এখানে একটা বস্তু ছিল, একটা ফুটবল ছিল। শুরুতে তার বেগ ছিল ধরো হচ্ছে ইউ। ঠিক আছে, ধরো আমি তার উপর বল প্রযুক্ত করলাম বা বল দিলাম, বলের কারণে বস্তুটা বিবেগ প্রাপ্ত হইল, একটু বুঝো, এবং তার স্মরণ হইল কত বলো তো? এস। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো? যে বস্তুর উপর যে বল প্রয়োগ করছি, বলের কারণে তার মধ্যে বেগের পরিবর্তন হবে, তাহলে সেখানে আমি কি পাবো? দেখো তো, গতির পরিবর্তন হয়েছে, আর গতির পরিবর্তন হলে আমরা এখানে গতিশক্তিটা পাবো। তো গতিশক্তিকে আমি বের করতে চাই, তাহলে আমরা জানি, একটু আগে পড়ছিলাম, শক্তি হচ্ছে কার সমান? কৃতকাজের সমান। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? অ্যাপের পরিবর্তে এম ইন্টু এস। কোথায় থেকে পাইলাম? তোমরা ছোট থাকতে শিখছো না, সরি ছোট থাকে না, তোমরা বলে শিখে আসছো যে এফ সমান সমান এম এ, এই সূত্রটা শিখে আসছিলাম বলে। তো আমি এটাকে 1 নাম্বার ইকুয়েশন ধরলাম, এটা তো কারো কোনো সমস্যা নাই, তাই না? আচ্ছা, তোমরা গতিতে একটা সূত্র পড়ছিলা, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, পড়ছিলা না স্যার? এটা সবাই পড়ছিলা তো, এটা কোনো সমস্যা নাই। তাহলে এই জায়গায় আমি কি লিখতে পারবো? 2as ইজ ইকুয়াল টু লিখতে পারবো বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে as ইজ ইকুয়াল টু লেখা যাবে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2।
তাহলে এটা আমরা জানি, দেখো এটা আমরা এখান থেকে বের করে নিয়ে আসছি, আমি ডেরিভেশন করে নিয়ে আসলাম এখান পর্যন্ত, এটাকে রাখলাম আমরা। এখন এই মানটুকু আমি 1 নংয়ে বসাবো। কয় নংয়ে বসাবো? 1 নংয়ে। তাহলে একটু আগে আমি শিখে আসছিলাম ডাব্লিউ সমান সমান এম এ এস। তাহলে এম ইন্টু, আমি এই জায়গায় কী শিখে আসছি একটু আগে, এস এর পরিবর্তে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2। তাহলে খেয়াল করো এই জায়গায় যেহেতু আমার স্থির অবস্থায় ছিল, তার আদিবেগ কত ছিল? 0 ছিল আদিবেগ। তাহলে আদিবেগ যদি 0 থাকে তাহলে আমি এই জায়গায় ডাব্লিউ সমান সমান হাফ কত পাবো বলো তো? এম বি স্কোয়ার। তাহলে গতির কারণে যে শক্তি হয় ওটা আমরা গতিশক্তি, বা এই জায়গায় আমি এটাকে কৃতকাজও বলতে পারি। তাহলে আমরা গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু কী বলতে পারবো? ইকে ইজ ইকুয়াল টু লিখতে পারবো হাফ এম বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের মেন সূত্র। এই যে এই সূত্রটা তোমরা একটু জেনে রাখবা, ঠিক আছে? বাকি ডেরিভেশনটা না জানলেও চলবে, এই ডেরিভেশনটা না জানলেও চলবে, ঠিক আছে? তাহলে তোমরা চাইলে এখানে লিখতে পারো যে ইকে কৃতকাজ বা শক্তি হচ্ছে কার সমান? কাজের সমান, মানে কাজ আর শক্তি সেম। তাহলে কৃতকাজের পরিবর্তে আমি এখানে ইকে লিখতে পারবো। সে ইকেটাই আমরা প্রতিপাদন করে কি পেলাম? ইকে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। সো একটু ভালো করে দেখবা, কোনো সমস্যা নাই। যদি কোনো সমস্যা থাকে বলবা, চেষ্টা করব প্রবলেম সলভ করা যেতে। আমারও কথার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, হ্যাঁ? তোমাদের যদি কোনো জায়গায় ভুল মনে হয় আমাকে বলবা যে হ্যাঁ এটাতে ভুল হয়েছে, এভাবে না করে ওইভাবে করা যাইত, বলবো, আমি করাই দিব, সমস্যা নেই, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের কৃত গতিশক্তির মানে ইকুয়েশনটা। আর মনে রাখবা শক্তির একক, মনে রাখবা সকল শক্তির একক হচ্ছে জুল। শক্তির একক হচ্ছে জুল। শক্তির মাত্রা হচ্ছে ওই যে আগেরটাই যেটা বললাম, এম এল স্কোয়ার টি ইনভার্স 2। ভেরি গুড, পারবা এখান পর্যন্ত? সূত্রটাই মনে রাখবা, এই যে সূত্রটা মনে রাখবা, তাহলেই হবে, ঠিক আছে? ডেরিভেশন না মনে রাখলেও চলবে। তা আসো এরপর আমরা কি এখানে গুরুত্বপূর্ণ তথ্যাবলী আছে, সো গুরুত্বপূর্ণ তথ্যাবলী একটু দেখবো আমরা। গুরুত্বপূর্ণ তথ্যাবলী খুবই ইম্পর্টেন্ট, ভালো করে একটু দেখার ট্রাই করবা। আসো আমরা গুরুত্বপূর্ণ একটু তথ্যগুলো একটু পড়ি। তো বলছে ইকে ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার সূত্রটি স্থির অবস্থা হতে বলের কারণে গতিশীল হওয়ার ক্ষেত্রে গতিশক্তির পরিবর্তন বোঝায়। তো এখানে কয়েকটা নোট আছে, নোটগুলো একটু ভালো করে মাথায় রাখবা। দেখো এমসিকিউতে আসতে পারে বা এমসিকিউতে কাজে দিবে নোট। 1 নম্বর নোট হচ্ছে বস্তুর ভর ধ্রুবক হলে, বস্তুর কি ধ্রুবক হলে? বস্তুর ভর মানে এম ধ্রুবক হলে, বস্তুর যদি এম ধ্রুবক হলে কি লিখতে পারবো বলো তো? যেমন আমরা জানি ইকে ইজ ইকুয়াল টু কি জানি বলো তো? হাফ এম বি স্কোয়ার। একটু খেয়াল করো, এই জিনিসটা হচ্ছে ধ্রুবক, এই জিনিসটা হচ্ছে ধ্রুবক, এটার কোনো চেঞ্জ নাই, মানে কনস্ট্যান্ট, এটা ধ্রুবক। ধ্রুবক যদি হয় তাহলে মনে রাখবা এখানে যে গতিশক্তি আছে সেটা হচ্ছে বেগের বর্গের সমানুপাতিক। এটা হচ্ছে কি? বেগের বর্গের সমানুপাতিক। এটাকে আমি এভাবে লিখতে পারবো, এটাকে বলতে পারি হচ্ছে বেগের বর্গের সমানুপাতিক, বেগের বর্গের সমানুপাতিক। ওকে, তো খেয়াল করো, যদি আমার এই জায়গায় ভর ধ্রুবক হলে লিখতে পারবো যে ইকে সমানুপাতিক বি স্কোয়ার, মানে কি লিখতে পারবো যে বেগের বর্গের সমানুপাতিক, বেগের বর্গের সমানুপাতিক। এটা একটু মনে রাখবা যে ভর যদি কনস্ট্যান্ট হয় তাহলে গতিশক্তি হবে বেগের বর্গের সমানুপাতিক। মানে এখান থেকে আমি সংক্ষেপে এটা লিখতে পারবো যে ইকে ওয়ান ডিভাইডেড বাই ইকে টু সমান সমান লিখতে পারবো v1 বাই v2 কি স্কোয়ার হোল স্কোয়ার। এটা এভাবে লেখা যায়, ঠিক আছে? এটাকে এভাবে লেখা যায়। সো এটা একটু মনে রাখবা, তোমার এমসিকিউতে হেল্প করবে এই জিনিসটা, এমসিকিউতে হেল্প করবে। অথবা এই জিনিসটাকে রিভার্সলি একটু খেয়াল করে এভাবে লেখা যায় যে বি সমানুপাতিক রোটোবার অফ ইকে, এই যে এটাও কিন্তু লেখা যায় চাইলে। সো দুইটাই মনে রাখবা, দুইটাই সত্য।
ঠিক আছে, তো এম যদি ধ্রুবক হলে মানে এম যদি ধ্রুবক হয় তাহলে মনে রাখবা ইকে হবে বেগের মানে শক্তি হবে বেগের বর্গের সমানুপাতিক। এটা একটু ভালো করে মনে রাখবা। আরেকটা নোট থাকতে পারে এখান থেকে, নোট আরেকটা নোট, নোট নাম্বার 2। নোট নাম্বার 2 হচ্ছে আগেরটা কি ধ্রুবক ছিল, বেগ ধ্রুবক ছিল, তাহলে হচ্ছে সূত্র এটা ছিল। যদি বেগ ধ্রুবক না হয়ে যদি ভরটা ধ্রুবক হয়, সরি বেগ ধ্রুবক হয়, আগের বার ভর ধ্রুবক ছিল, এখন যদি কি হয় বেগ ধ্রুবক হয় তখন কি হবে? বেগ ধ্রুবক হলে তাহলে আমরা জানি ইকে ইজ ইকুয়াল কত বলতো, হাফ mv স্কয়ার। খেয়াল করো এই যে এখন এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এই যে গতিশক্তি হবে ভরের কেমন স্যার, সমানুপাতিক। তাহলে এখানে গতিশক্তি হবে ভরের সমানুপাতিক, একটু বোঝা ট্রাই করবা, হ্যাঁ ভরের সমানুপাতিক। তাহলে সেখান থেকে সে যদি সমানুপাতিকে আছে মানে কি এখানে ভর বাড়লে গতিশক্তি বাড়বে, ভর কমলে গতিশক্তি কমবে, মানে সমানুপাতিক আরে বাড়বে। যেমন ভর যদি 2 কেজি হয় গতিশক্তি হবে কত, যদি বেগটা কনস্ট্যান্ট থাকে সেক্ষেত্রে আমার কি হবে, এটাও কত 2 জুল হবে। তাহলে সেখান থেকে কি লিখতে পারবো যে ইকে 1 ডিভাইডেড বাই ইকে 2 সমান সমান লিখতে পারবো m1 বাই কত m2। এই সূত্রটা লিখতে পারি আমরা, দেখো এই সূত্রটা আমরা লিখতে পারি। সো ভালো করে একটু দেখবা, ঠিক আছে? এই সূত্রগুলো তোমার ম্যাথ করতে হেল্প করবে। তো আসো আমি একটা ম্যাথ তোমাদেরকে আগে একটু দেখাই, কি বলা আছে আগে একটু শুইনো, আগে ম্যাথটা পড়ো, খুব সুন্দর একটা ম্যাথ। একটি বস্তুর ভর আরেকটি বস্তুর দ্বিগুণ, তাহলে একটা বস্তুর ভর আরেকটা বস্তুর দ্বিগুণ। তো এটা যদি হয় তাহলে আমি বলতে পারবো দুইটা বস্তু, একটা হচ্ছে m1 ভরের বস্তু আর একটা হচ্ছে m2 ভরের বস্তু। তো m1 ভরের বস্তু হচ্ছে m আর m2 ভরের বস্তু হচ্ছে কত বলো তো, 2m। তাহলে m2 ভরের বস্তু কত, m 2m বলাই যায়, কারণ বলে দিছে একটার ভর যদি m হয় আরেকটা হবে কত 2m, বস্তুর দ্বিগুণ, আরেকটার ভর হচ্ছে কত 2m। দুইটি বস্তুর গতিশক্তি সমান, কি সমান দেখো তো, দুইটা বস্তুর কি সমান, গতিশক্তি সমান হলে তাদের বেগের অনুপাত লাগবে। তাহলে দুইটা বস্তুর কি সমান বলছে, গতিশক্তি সমান। তাহলে প্রথম বস্তুর গতিশক্তি ইকে1 সমান সমান ইকে2, ঠিক আছে? তাহলে প্রথম বস্তুর জন্য গতিশক্তির যে ইকুয়েশন সেটা আমরা পাবো হাফ m1 b1 স্কয়ার সমান সমান হাফ m2 b2 স্কয়ার। এটুকু পর্যন্ত ক্লিয়ার, উভয় পক্ষ থেকে হাফ হাফ কাটাকাটি। তাহলে যদি আবার বেগের অনুপাত লাগবে তাহলে আমি এই জায়গায় কী লিখতে পারবো, v1 বাই v2 হোল স্কয়ার, ওই জায়গায় লিখতে পারবো m2 বাই m1। তাহলে v1 বাই v2 স্কয়ারের পাশে গেলে রুট হয়ে যাবে, m2-র জায়গায় লিখতে পারবো 2m ডিভাইডেড বাই m, mm কাটাকাটি। তাহলে v1 বাই v2 সমান সমান লেখা যাবে √2। √2-র নিচে কিছু নাই মানে কত আছে 1। যদি 1 থাকে তাহলে আমি এখানে যে মানটা পাবো তাহলে আমি লিখতে পারবো অনুপাত এক প্রকার ভগ্নাংশ। এই জায়গায় যে অনুপাতটা আছে সেই অনুপাতটা এক প্রকার কি ভগ্নাংশ। তাহলে এখানে কি দাঁড়াইলো √2 কত √1। এটাই চাইছে আমার আনসার, এটাই, এই যে এটাই আমার আনসার, যে বেগের অনুপাত কত। খুবই সুন্দর একটা প্রশ্ন, দেখবা এই প্রশ্নটা একটু আবার ঘুরাই দিতে পারে, একটি হালকা বস্তু একটা ভারী বস্তু দিয়ে বলতে পারে, ম্যাটটা একটু বুঝো, এটা একটা হালকা বস্তু একটা ভারী বস্তু দিয়ে বলতে পারে। সো যেভাবেই বলুক না কেন পারবা, তোমার কাছে কনসেপ্ট যদি ক্লিয়ার হয়, কনসেপ্ট ক্লিয়ার হলে যেভাবেই বলুক না কেন তুমি পারবা। আসো গেল এটা, খেয়াল করো আরও একটা সুন্দর প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন, একটু ভালো করে দেখবা, সুন্দর একটা প্রশ্ন। সো একটু খেয়াল করো কি বলা আছে, একটি বুলেটের বেগ v হলে 10টি তক্তা ভেদ করতে পারে। তাহলে বুলেটের বেগ 3 গুণ বৃদ্ধি করা হলে, এখন খেয়াল করে এখানে একটা প্রশ্ন আছে
যদি আমার 3 গুণ বলতো তাহলে একরকম কথা ছিল, কিন্তু এখন বলছে 3 গুণ বৃদ্ধি করা হলে কী অবস্থা হবে। আচ্ছা দেখো লিখে রাখি, তাহলে অঙ্কটা করি। ধরবা বুলেটের পূর্বের বেগ, তাহলে বুলেটের পূর্বের বেগ কত? বুলেটের পূর্বের বেগ ধরলাম হচ্ছে বি। তাহলে বুলেটের পূর্বের গতিশক্তি, বুলেটের পূর্বের গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু কত হবে বলো তো? হাফ mv স্কয়ার। ভালো কথা। এরপরে বলছে বেগ কত গুণ বৃদ্ধি করছে? 3 গুণ। দেখো লিখতেছি, বেগ 3 গুণ বৃদ্ধি করলে পরিবর্তিত বেগ, মানে বেগটা কতটুকু পরিবর্তিত হবে? পরিবর্তিত বেগ বি প্রাইম ইজ ইকুয়াল টু লিখতে পারবো বি প্লাস কত বি? 3b। কেন স্যার? আগে যা ছিল তার সাথে এত কত গুণ বৃদ্ধি করছে? 3 গুণ না? আগে যদি বি হয় 3 গুণ মানে কত? 3b। সেটা আগেরটার সাথে বৃদ্ধি করছে। খেয়াল করো, যদি বৃদ্ধি কথা না বলতো, যদি 3 গুণ করলে বলতো, তাহলে এখানে কত? 3b। একটু মাথায় রেখো, কিন্তু ম্যাথটাকে বুঝো। তাহলে এখানে কত লেখা যাবে? এই জায়গায় লেখা যাবে 4b। তাহলে পরিবর্তিত গতিশক্তি, পরিবর্তিত গতিশক্তি ইকে প্রাইম সমান সমান, এখানে লেখা যায় তো হাফ mb স্কয়ার, মানে এখানে কত হইতো? 4b স্কয়ার। তাহলে হাফ m 4b মানে কত এখানে বলো তো? 16b স্কয়ার। তাহলে এটাকে যদি একটু সাজাই লিখি, 16 ইন্টু হাফ mb স্কয়ার। দেখো এটুকুর পরিবর্তে পূর্বের গতিশক্তি লেখা যায়। তাহলে ইকে প্রাইম ইজ ইকুয়াল টু 16 ইকে। আশা করি এখান পর্যন্ত বুঝা গেল। এখান পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা নাই। তাহলে বেগ যখন টোটাল 4 গুণ বৃদ্ধি করা হয়েছে, তাহলে আমার গতিশক্তি কত গুণ বাড়বে? 16 গুণ বাড়বে। আচ্ছা 16 গুণ যদি বাড়ে, তাহলে এখানে একটা কথা আছে। তাহলে আমি এইভাবে কি লিখতে পারবো? তাহলে এখন ইকে পরিমাণ শক্তি হারায়, ইকে পরিমাণ শক্তি হারায়। খেয়াল করো, শক্তি হারায় যখন বুলেটটি 10টি তক্তা কি করে? তক্তা ভেদ করে। কিন্তু আমার প্রশ্নে বলেছি কি কতগুলো? তাহলে 16 ইকে পরিমাণ শক্তি হারাবে যখন বুলেটটি 16 ইন্টু কত? 10 বা 160টি তক্তা ভেদ করবে। তাহলে বোঝা গেল আনসার হবে কত? আনসার হবে 160। খেয়াল করো, আনসার হবে 160। এখন আসো একটা শর্টকাট বলে দিই তোমাদের, গুলিয়ার তক্তার শর্টকাট একটু ভালো করে মাথায় রাখবা। শর্টকাট, ওকে? শর্টকাটটা কি একটু বুঝো। শর্টকাট হচ্ছে এটা যে বেগ n গুণ করলে তক্তা সংখ্যা সমান সমান হবে n স্কয়ার ইন্টু পূর্বের তক্তার সংখ্যা। একটা যদি বলে বেগ n গুণ বৃদ্ধি করলে, n গুণ বৃদ্ধি করলে তক্তা সংখ্যা কত হইব? দেখো
এন প্লাস, তাহলে এখানে হবে বি প্লাস এন বি, বি প্লাস এন বি হোল স্কোয়ার ইন্টু পূর্বের তক্তা সংখ্যা। এখন আমার প্রশ্নগুলো নিজেরটার সাথে মিলছে না, নিজেরটার সাথে মিলছে না, তাহলে নিচেরটার সাথে যদি মিলে তাহলে এখানে কি লেখা যাইব, এন ভি, তাহলে ভি প্লাস এন ভি, তাহলে এভাবে না মনে রাখে আমি ডিরেক্ট এভাবে লিখে দিই যে 1 প্লাস এন হোল স্কোয়ার, তাহলে এন প্লাস এখানে দেখো 3 গুণ বৃদ্ধি করছে না, 3 হোল স্কোয়ার ইন্টু পূর্বের হচ্ছে 10, তাহলে এখানে হবে 4 স্কোয়ার ইন্টু হচ্ছে 10, তাহলে এখানে হবে 16 ইন্টু 10 মানে হচ্ছে 160টি। সো এইটা হচ্ছে সিস্টেম, এটা হচ্ছে আমাদের সিস্টেম যে বৃদ্ধি করলে বুঝাইলে এরকম হবে এনের সাথে 1 যোগ করে দিবা, তাহলে হচ্ছে এনের মান 3 গুণ 4 গুণ 5 গুণ যা হবে। আর শুধু বলে যে এত গুণ করলে, এন গুণ করলে আনসার হইতো, তাহলে 90টি হইতো আনসার। ঠিক আছে, একটু প্রশ্নের মারফেস বুঝো তাহলে হবে, গেল এটা। আসো, ঠিকঠাক চলতেছে, ধরো একটু, ডান। আসো, একটি স্থির বস্তুর উপর 5 কেজি ভরের একটি বস্তু 10 সেকেন্ড ধরে এত নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুর পূর্বের এবং পরের গতিশক্তির পার্থক্য কত? পূর্বের এবং কত, পরের গতিশক্তির পার্থক্য কত? আসো, তাহলে আগে বলছে বস্তুটা কি অবস্থায় ছিল, স্থির অবস্থায়। স্থির অবস্থায় মানে তার আদিবেগ কত ছিল স্যার, 0। একটু বুঝো, বস্তুটার ভর দেওয়া আছে এম কত কেজি, 5 কেজি। একটু খেয়াল করো স্যার, 5 কেজি, তাহলে তার পূর্বের গতিশক্তি কে 1, এটাকে লিখতে পারবো হাফ এম কত স্কোয়ার, ইউ স্কোয়ার, হাফ ইন্টু এম এর মান হচ্ছে 5, ইউ এর মান হচ্ছে 0, তাহলে আলটিমেটলি কে 1 কত জুল, 0 জুল। পরে দেখো 10 সেকেন্ডে কত বল প্রয়োগ করছে, 20 নিউটন বল প্রয়োগ করছে। যদি 20 নিউটন বল প্রয়োগ করে তার একটা শেষ বেগ পাওয়া যাবে, শেষ বেগ হচ্ছে বি ইকুয়াল টু ইউ প্লাস, এটি বি ইকুয়াল টু ইউ প্লাস কত, এটি এর মান তো নাই আমার কাছে, আমার কাছে কি এর মান আছে? আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। এটি, তাহলে বি ইকুয়াল টু ইউ তো 0, তাহলে এটি। আচ্ছা, এখন দেখো আমরা একটা সূত্র জানি, এফ ইকুয়াল টু এম এ, ঠিক আছে, তাহলে এ সমান সমান কি লেখা যাবে, এফ বাই এম লেখা যায় না? তাহলে এর জায়গায় ডিরেক্ট এফ বাই এম বসাই দিই, এফ বাই এম ইন্টু টি। তাহলে এফ কত, এফ হচ্ছে 20, বস্তুটার ভর হচ্ছে কত 5, কত সেকেন্ড ধরে কাজ করছে, 10 সেকেন্ড ধরে, তাহলে এখানে হচ্ছে 2, তাহলে আলটিমেটলি বেগের মান পাইলাম কত, 40 মিটার পার সেকেন্ড। আচ্ছা, বেগের মান পেয়ে গেছি। এখন তার শেষ বেগের গতিশক্তি পাওয়া যাবে, সেটাকে আমি বলতে পারবো ইকে 2 সমান সমান লিখতে পারবো হাফ এম বি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু এম, এম এর মান হচ্ছে 5 আর বেগের মান হচ্ছে 40 হোল স্কোয়ার, তাহলে কত হয় হাফ ইন্টু 5, এখানে কত 40 না, 40, তাহলে 4 4 এই জায়গায় কত আসে, ঠিকই লিখছি 40, তো তাহলে 40 যদি হয় তাহলে কত হবে এই জায়গায়, বেগ 40 বসালে 4 4 16, 1600, 2 দ্বারা কাটলে হয়েছে এখানে 800 হবে, ইন্টু হচ্ছে 5, তাহলে 5 8 40, এখানে 4000 জুল। তাহলে গতিশক্তির পার্থক্য ইকে, ডেল ইকে সমান লেখা যাবে ইকে টু মাইনাস ইকে 1, তাহলে এখানে 4000 মাইনাস 0, এখানে হবে 4000 জুল। তাহলে এটাতে আশা করি কারো কোনো প্রবলেম নাই, খুব সুন্দর ম্যাথ, ইজিলি করা যাবে, ইজিলি করা যায় ম্যাথগুলো। হ্যাঁ, সো আসো আমরা পরবর্তীতে যাই। খেয়াল করো, এখানে একটা জিনিস পড়বে, এখন খেয়াল করো, গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক। আসো, এই যে গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক খুব ইম্পর্টেন্ট, ভালো করে একটু দেখো, ভালো করে একটু দেখো তাহলে হবে। একটু খেয়াল করো, গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক। তো গতিশক্তি আর ভরবেগের মধ্যে সম্পর্কটা কেমনে করব, একটু খেয়াল করো। আসো,
ঠিক আছে, তো দেখো পরবর্তী যে প্রশ্নটা, না সরি, গতিশক্তির সাথে কার সম্পর্ক? ভরবেগের সম্পর্ক। তো আসো গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্কটা কিভাবে কাজ করে একটু আমরা যদি দেখি। আমরা সবাই জানি ইকে ইজ ইকুয়াল টু কত? ইকে ইজ ইকুয়াল টু যদি হাফ এম বি স্কোয়ার, এটা আমরা সবাই জানি। তো এটা যদি একটু আদর করে এভাবে লিখি হাফ এম বি স্কোয়ার বাই টু, তোমরা তো রাগ করবা না তাই না? এটা কাজ করব, হরল অব্রে আমরা এম দ্বারা গুণ করব, এম বি স্কোয়ার ডিভাইডেড বাই এম ইন্টু এম ডিভাইডেড বাই এম, মানে উপরে একটা এম দ্বারা গুণ করছি, নিচে একটা এম দ্বারা গুণ করছি। গুণ করার পরে কি পাইলাম? এখানে পাইলাম এম স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই টু এম। খেয়াল করো পরবর্তী লাইনে এই জায়গায় কি লেখা যাবে? ইকে ইজ ইকুয়াল টু, আমি এটাকে লিখতে পারবো এম বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু এম। তাহলে আমরা পি সমান সমান কি জানি? এম বি। তাহলে এটুকুর পরিবর্তে এই যে এম বি এর পরিবর্তে এই জায়গায় লিখতে পারবো পি স্কোয়ার বাই টু এম। তাহলে এটার আমরা কি শক্তি বলে জানেন? এটাকে বলা হবে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক। গতিশক্তির সাথে কার সম্পর্ক? গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক। তাহলে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক এখন একটু খেয়াল করবা। যদি এই জায়গায় এমটা কনস্ট্যান্ট হয়, একটু খেয়াল করো, যদি এম কনস্ট্যান্ট হয়, একটু খেয়াল করো, এম যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই গতিশক্তি ইকে সমানুপাতিক হবে কি স্কোয়ার জানেন? পি স্কোয়ার। এটা একটু বুঝেন। তাহলে এটার একটা গ্রাফ পাওয়া যায়, গ্রাফ, এই যে গ্রাফটা, সেই গ্রাফটা আমি আগে এঁকে রাখছিলাম। তাহলে এখানে হচ্ছে ভরবেগ এক্স অ্যাক্সিস বরাবর নিছি আর গতিশক্তিকে ওয়াই অ্যাক্সিস বরাবর নিছি। তাহলে দেখো এখানে ভরবেগটা বর্গের সমানুপাতিক হচ্ছে কার? গতিশক্তির। এখানে যে গ্রাফটা পাবো সেই গ্রাফটা হবে পরাবৃত্তাকার। কেমন গ্রাফটা হবে? এই গ্রাফটাকে বলা হয় পরাবৃত্তাকার গ্রাফ। ঠিক আছে, তো পরাবৃত্তাকার গ্রাফ হচ্ছে দেখতে এরকম হয়, সেটা আমরা জাস্ট আপাতত পড়বো যাতে এমসিকিউর জন্য লাগবে। তোমরা এই গ্রাফগুলার ব্যাখ্যা ইন্টারে মানে তোমাদের আফার লেভেলের ভালো করে শিখবে। আপাতত মনে রাখো যে এটা হচ্ছে কেমন স্যার? পরাবৃত্তাকার গ্রাফ। এই গ্রাফটা কেমন হবে? পরাবৃত্তাকার, পরাবৃত্তাকার গ্রাফ। ঠিক আছে, গ্রাফটা পরাবৃত্তাকার। খেয়াল করো এই জায়গায় আমি লিখে রাখছি অলরেডি। বস্তুর গতিশক্তি ভরবেগের সম্পর্ক হচ্ছে ইকে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই কত? টু এম। এখানে যেটা বলতে পারি, এম যদি কনস্ট্যান্ট হয়, এম যদি কনস্ট্যান্ট হয় তাহলে মনে রাখবা এখানে ইকেটা হচ্ছে কার সমানুপাতিক? ভরবেগের বর্গের সমানুপাতিক। তাহলে এখানে এটা একটু ভালো করে মনে রাখবা, যদি ইকেটা হবে কার সমানুপাতিক? ভরবেগের সমানুপাতিক। তাহলে ইকে হবে ভরবেগের বর্গের সমানুপাতিক। সেখান থেকে একটা সূত্র দাঁড় করাইতে পারি, এটা ইকে ওয়ান বাই ইকে টু সমান সমান লিখতে পারবো পি ওয়ান স্কোয়ার বাই পি টু স্কোয়ার। এটা একটু ভালো করে মনে রাখবা। ঠিক আছে, এমসিকিউতে লাগবে স্যার, এগুলো এমসিকিউতে লাগবে, এমসিকিউতে আসবে কিন্তু। ঠিক আছে, এমসিকিউতে লাগবে। আর যদি ভরবেগ মানে পিটা কনস্ট্যান্ট হয়, মানে ভরবেগ কনস্ট্যান্ট হয়, পি কনস্ট্যান্ট হয়, তাহলে মনে রাখবা ইকের সাথে সম্পর্ক হচ্ছে শুধুমাত্র ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে ভরের সাথে কেমন সম্পর্ক হবে গতিশক্তির? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে সেক্ষেত্রে আমি কি লিখতে পারবো যে ইকে ওয়ান বাই ইকে টু সমান সমান লিখতে পারবো এম টু বাই এম ওয়ান। এটা একটু ভালো করে মনে রাখবা, এটা একটু এমসিকিউর জন্য মনে রাখবা। আবার যদি ইকে কনস্ট্যান্ট হয়, ইকে কনস্ট্যান্ট মানে ধ্রুবক, তাহলে এই জায়গায় লেখা যাবে আর গুণ করলে এম সমানুপাতিক কত হবে? এম সমানুপাতিক পি স্কোয়ার।
সেখান থেকে লেখা যাবে m1/m2 সমান সমান লেখা যাবে p1/p2 স্কয়ার। দেখো এটাও কিন্তু চাইলে হইতে পারে। তিনটা সূত্রই পরীক্ষার জন্য তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখবা স্যার এগুলো আসে এমসিকিউতে, না পড়ার কোনো সুযোগ নাই। যে ek1/ek2 সমান সমান p1 স্কয়ার বাই p2, যখন আমার এমটা কনস্ট্যান্ট, ইকে হবে ভরের ব্যস্তানুপাতিক, মানে গতিশক্তি হবে ভরের ব্যস্তানুপাতিক, যখন আমার ভরবেগটা কনস্ট্যান্ট, যখন আমার গতিশক্তিটা কনস্ট্যান্ট, তখন মনে রাখবা ভর হচ্ছে ভরবেগের বর্গের সমানুপাতিক। সেখানে লেখা যাবে m1/m2 সমান p1/p2 হোল স্কয়ার, এটা লেখা যায়। সো তিনটা সূত্রই মনে রাখবা, এমসিকিউতে আসবে। ভালো কথা। আসো একটা ম্যাথ দেখে, খুবই সুন্দর একটা ম্যাথ। তো ম্যাথটা কি একটু শোনো, ম্যাথটা কি বলে আমরা একটু শুনি। ম্যাথ বলে দুটি বস্তুর ভরবেগ সমান, তাহলে কি সমান? ভরবেগ। দেখো দুইটা বস্তুর ভরবেগ সমান, যদি বস্তু দুইটার ভরের অনুপাত এত হয়, তাহলে বস্তু দুইটার গতিশক্তির অনুপাত কত হবে? খুবই সুন্দর। তাহলে বলছে ভরবেগ সমান, ভরবেগ সমান হলে কি বের করতে হবে আমার? ভরবেগ সমান হলে কি করতে হবে? দেখো যে ভরের অনুপাত দেওয়া আছে, তো আমরা এখানে কি লিখতে পারবো? m1:m2 সমান সমান বলে দেওয়া আছে 3:1। একটু এদিকে তাকাও, তাহলে আমরা জানি অনুপাত এক প্রকার ভগ্নাংশ, সমান লিখতে পারবো এখানে 3/1 মানে হচ্ছে 3, 3/1 মানে হচ্ছে 3 যদি হয়, তাহলে এখন খেয়াল করো যে তোমার বলে দিছে গতিশক্তির অনুপাত কত, তাহলে গতিশক্তির অনুপাত আমি লিখতে পারবো ek1 ডিভাইডেড বাই ek2। একটু আগে আমরা পড়ছিলাম সমান সমান কি পড়ছিলাম দেখো তো, m2/m1। দেখো তো পড়ছিলাম কি না? কোথায় পড়ছিলাম? এই যে স্যার এখানে পড়ছিলাম m2/কত? m1। তাহলে দেখো তো m1/m2 সমান যদি 1/3 হয়, তাহলে উল্টাই ফেললে m2/m1 সমান কত পাবো? 1/3। এটা পাই কি না? দেখো তো এটা পাই কি না? তাহলে এটার পরিবর্তে কত পাবো? 1/3। তো আমরা জানি অনুপাত এক প্রকার ভগ্নাংশ, ek2 সমান সমান 1:3। তাহলে আশা করি এগুলা পারবা, এগুলো এমসিকিউতে আসবে স্যার, এগুলো এমসিকিউতে আসবে, বুঝার জিনিস। সো থিওরি থেকে আসে। এখন কৃতকাজ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক, কৃতকাজ আর গতিশক্তির মধ্যে সম্পর্ক, তো এখানে একটু খেয়াল করা, আমরা এখানে একটা কথা লিখতে পারি। আসো, কৃতকাজ আর কার মধ্যে সম্পর্ক? গতিশক্তির মধ্যে সম্পর্ক। ফর এক্সাম্পল, ধরো এই জায়গায় একটা এম্বরের বস্তু আছে, একটু খেয়াল করো, এখানে একটা এম্বরের বস্তু আছে, ধরো তার আদিবেগ u। যখন আমি তার উপর F বল দিলাম, ধরে নাও সেটা বিবেগ প্রাপ্ত হইল। কি বেগ প্রাপ্ত হইল? বিবেগ প্রাপ্ত হইল। খেয়াল করো তো, তাহলে এক্ষেত্রে আমি কি লিখতে পারবো এই জায়গায়? স্যার এই জায়গায় আমি কি লিখা যায় একটু খেয়াল করেন তো। তাহলে শুরুতে তার একটা গতিশক্তি থাকবে, সেটা আমি লিখতে পারবো কি? হাফ এম কি স্কয়ার ইউ স্কয়ার, আর শেষে একটা গতিশক্তি থাকবে হাফ এম বি স্কয়ার। ঠিক আছে? বা আমি যদি তোমরা ডেরিভেশন করে এভাবে দেখাই, ধরলাম তার একটা সরণ হবে এস, ধরলাম তার সরণ হচ্ছে এস। খেয়াল করো, তাহলে আমরা একটু আগে একটা সূত্র পড়ছিলাম, কৃতকাজ ডাব্লিউ সমান সমান এফ এস, বা আমি লিখতে পারবো এফ ইকুয়াল টু এম এ এস। আমরা একটু আগে আরেকটা সূত্র পড়ছিলাম, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ঠিক আছে? আমি as ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো? as ইকুয়াল টু লিখতে পারি বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই কত বলো তো? 2। এমানটুকু এখানে ইনপুট দাও, এমানটুকু এখানে ইনপুট দিলে ডাব্লিউ সমান সমান কি লিখতে পারি? ডাব্লিউ সমান আমি লিখতে পারি এম ইন্টু বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই কত? 2। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু, আচ্ছা তো এটুকুর পরিবর্তে আমি লিখতে পারবো, এটাকে লিখতে পারবো হাফ এম ইউ স্কোয়ার, যেটাকে আমি লিখতে পারবো ek1, আর এটাকে লিখতে পারবো হাফ এম বি স্কোয়ার, যেটাকে আমি লিখতে পারবো ek2। তাহলে এই জায়গায় আমি লিখতে পারবো হাফ এম বি স্কোয়ার মাইনাস হাফ এম কি স্কোয়ার ইউ স্কোয়ার, বা এটাকে আমি লিখতে পারবো ek2 মাইনাস ek1, বা এটাকে আমি লিখতে পারবো ডেল ইকে বা ডাব্লিউ। তাহলে একটু খেয়াল করো, এখান থেকে একটা সূত্র দাঁড়ায় গেল যে ডাব্লিউ হচ্ছে ডেল ইকে মানে কি? গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? যে কৃতকাজ হলো, যে কৃতকাজ সমান সমান গতিশক্তির পরিবর্তন,
গতিশক্তির কি বর্তন পরিবর্তন। এই জিনিসটাকে একটা জিনিসের নামে রাখা হয়, তার নাম হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। তাহলে এই জিনিসটা একটা নাম বলা হয়, এই জিনিসটাকে কি বলা হয়, এই জিনিসটাকে বলা হয় কাজ শক্তি উপপাদ্য। তাহলে এই জিনিসটাকে কি নামে ডাকা হয়, এই জিনিসকে ডাকা হয় কাজ শক্তি উপপাদ্য নামে। খুবই ইম্পর্টেন্ট, ভালো করে একটু দেখবা তাহলে হবে, তোমরা সূত্রটা মনে রাখবা তাহলে হবে যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইকে টু, এটা মনে রাখতে পারো, এটা মনে রাখতে পারো। এখান থেকে আমি কৃত কাজ ডাব্লিউ সমান হাফ এম বি স্কয়ার প্রমাণ করছিলাম। সব ঠিকঠাক আছে? ডান। তাহলে এখান পর্যন্ত বোঝা গেল, আশা করি কারো কোনো সমস্যা নাই। থাকলে আমারে বলবা, আমি আরও একবার রিপিট করব, কোনো সমস্যা নাই। যদি সমস্যা হয় ডান 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 আসো। আমরা এটা পড়া শেষ আমাদের। এখানে কিছু কথা বলা আছে, দেখো আমি লিখে রাখছি, জেনে রাখো কাজ শক্তি উপপাদ্যটা কি। তো বস্তুর উপর বল কর্তৃক কৃত কাজ হবে বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান, আমরা যেটাকে কাজ শক্তি উপপাদ্য নামে পরিচিত। যে বলছে ইকে এফ, এফ মানে ফাইনাল, ফাইনাল মানে শেষ, আর আইতে মানে ইনিশিয়াল, ইনিশিয়াল মানে শুরু বা আদি। তাহলে বলছে ফাইনাল গতিশক্তি যদি আদি গতিশক্তি থেকে বেশি হয়, তাহলে বস্তুর গতির বিপরীত দিকে বল প্রয়োগ করা হচ্ছে এবং বস্তুর গতিশক্তি কি হারাচ্ছে। এগুলো এমসিকিউর জন্য, ভালো করে দেখবা, কোনো সমস্যা নাই। আসো আমরা একটা ম্যাথ দেখি, খুব সুন্দর একটা ম্যাথ। বলছে কি শুনো, এত কিলোমিটার পার আওয়ার বেগে একটি রাস্তায় চলমান অবস্থায় ড্রাইভার ব্রেক করায় বাসের বেগ কত হয়েছে, এত হয়ে গেল। খেয়াল করো তো, এত বেগে চলতেছে, এটা হচ্ছে তার আদি বেগ। আদি বেগ ইউ সমান সমান হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, তো এটার মিটার পার সেকেন্ডে নিয়ে যাবা। তো আমি একটা শর্টকাট বলে দিই, কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে যাইতে হইলে 3.6 দ্বারা ভাগ করে নিও। সেটা তোমরা গতির অধ্যায়ে শেখার কথা, যে 3.6 কোথায় থেকে আসে। তাহলে এখানে কত হবে, এখানে হবে 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ব্রেক করায় বেগ এত হয়ে গেল, তাহলে শেষ বেগ দেওয়া আছে ভি, এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তো বাসের ভর ছিল 100 কেজি, এটা হচ্ছে এম। হারলে ব্রেকজনিত বল দ্বারা কৃত কাজ কত। তাহলে আমার এখানে কৃত কাজ হবে, কি বলছিলাম একটু আগে পড়ছিলাম, কৃত কাজ হবে কার সমান, গতিশক্তির পরিবর্তনের সমান। সেটা সমান কি লেখা যাবে, হাফ এম বি স্কোয়ার মাইনাস হাফ এম কত স্কোয়ার, হাফ এম ইউ স্কোয়ার। তাহলে এই জায়গায় থেকে হাফ এম কমন নিয়ে নিলে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, হাফ ইন্টু এম, এম হচ্ছে 100, ঠিক আছে। আর এই জায়গায় বি, বি হচ্ছে 5 স্কোয়ার মাইনাস ইউ হচ্ছে কত 20 স্কোয়ার। তাহলে এই জায়গায় কত হবে, এখানে হবে 50 ইন্টু, এখানে হবে 25, এখানে হবে কত 400 নাকি। তাহলে 25 থেকে 400 গেলে এখানে থাকবে মাইনাস 375, 50 ইন্টু 375, এ জায়গায় গুণ করলে যা হবে সেটাই আমার আনসার। আশা করি তোমরা এটা বুঝছো, কোনো সমস্যা নাই। এটা আমরা কি দিয়ে বের করছি, কাজ শক্তি উপপাদ্য দিয়ে বের করছি। খুবই সুন্দর একটা ম্যাথ, কাজ শক্তি উপপাদ্য দিয়ে করা যায়, ভালো করে একটু দেখবা, ঠিক আছে। আসো, এরপরে আমরা আজকে টপিক ভিত্তিক বিগত বছরের প্রশ্ন দেখব। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ভালো করে দেখবা প্লিজ, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আসো, যেমন আমরা বলছি কি প্রথম এমসিকিউটা ঢাকা বোর্ড 2025, 1 জুল তাপ কত ক্যালোরির সমান। একটু আগে পড়ছিলাম 1 ক্যালোরি সমান সমান যদি 4.2 জুল হয়, তাহলে বলো 1 জুল সমান সমান কত পড়ছিলাম, 0.24 ক্যালোরি। একটু আগেই পড়াইছিলাম, আনসার হচ্ছে কত, এ। ভেরি গুড। 4 কেজি ভর এত গতিশক্তি, বস্তুর বেগ কত। তাহলে কোনো বস্তুর ভর হচ্ছে এম, 4 কেজি, গতিশক্তি দেওয়া আছে ই কে, তাহলে আমার কি লাগবে, বেগ কত, ভি সমান সমান হোয়াট। তাহলে আমরা একটু আগে শিখছিলাম ই কে ইজ ইকুয়াল টু কত শিখছিলাম, হাফ এম বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু লেখা যাবে 2 ই কে বাই এম, বা স্কোয়ার যদি ওই পাশে চলে যায়, স্কোয়ার ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে, এখানে রোট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে রোট ওভার অফ 2 ই কে, ইকের মান দেওয়া আছে 200, আর এটার মান হচ্ছে এম কত বলো তো 4। তাহলে এটা দিয়ে এটারে কাটলে হবে কত 50, মানে রোট ওভার অফ 100, রোট ওভার অফ 100 মানে হচ্ছে 10। তাহলে আনসার কত, 10 মিটার পার সেকেন্ড, আনসার হচ্ছে বি। কাজের মাত্রা এমএল স্কোয়ার টি ইনভার্স 2, এটা এখন তোমরা জানো, ঠিক আছে। দেখো একটি 50 কেজি ভরের বস্তু
বেগ হচ্ছে এত বেগে চলছে, তার বেগ হচ্ছে এত, বল প্রয়োগ করে 5 সেকেন্ডে তার বেগ এত করা হইলো, তাহলে এটা হচ্ছে তার আদি বেগ, এটা হচ্ছে তার শেষ বেগ ভি। এবং এই সময় 75 মিটার সরণ অতিক্রম করে এস দেওয়া আছে। হ্যাঁ, তো বলছে প্রয়োগ করে কি পরিমাণ কাজ হবে, কি পরিমাণ কাজ হবে, অতিক্রম করছে 5 সেকেন্ড, তাহলে কি পরিমাণ কাজ হবে। তাহলে একটু খেয়াল করো, তাহলে 50 কেজি ভরের বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, তাহলে তার ভর দেওয়া আছে। বলছে বল প্রয়োগ করে এত করা হইল, 75 মিটার সরণ অতিক্রম করলে কি পরিমাণ আমার কি করবে বলো তো, কাজ করবে। তো আসো আমরা এখন ইয়াতে চলে যাই, তো আমরা এমসিকিউতে সলভে যাচ্ছি, খেয়াল করো। তো এমসিকিউটা যদি আমরা সলভ করি কি বলছে একটু শুনো। তাহলে কৃত কাজ চাইছে, তো কৃত কাজ ডাব্লিউ সমান সমান কি এফএস, আমরা জানি কি পরিমাণ কাজ করবে, তাহলে ডাব্লিউ সমান সমান আমরা কি জানি বলো তো, এফ ইন্টু এস। বল দেওয়া আছে কি না, বল তো দেওয়া নাই, বল দেওয়া আছে, বল দেওয়া নাই, তাহলে বল বের করতে হবে। তাহলে বল এফ ইকুয়াল টু কি লেখা যাবে, এম ইন্টু এস। এস দেওয়া আছে কিন্তু আমার কাছে এ দেওয়া নাই, ভর দেওয়া আছে, তাহলে আমরা এটা বের করে নিই। তাহলে এ ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, বি মাইনাস ইউ বাই কত টি। তাহলে এখানে বসাই দিই এম ইন্টু বি মাইনাস ইউ বাই টি ইন্টু হচ্ছে এস। তাহলে এম কত, এম হচ্ছে 50, বি কত, বি হচ্ছে 20, ইউ কত, ইউ হচ্ছে 10, টি কত 5 ইন্টু এস হচ্ছে কত 75। তাহলে এখান থেকে যা ক্যালকুলেশন করলে যা পাবো সেটাই হচ্ছে আনসার। ভালো করে একটু দেখবা, খুব সহজ ম্যাথ। আচ্ছা হ্যান্ড ক্যালকুলেশন দেখাই দিব। তাহলে হ্যান্ড ক্যালকুলেশন দেখালে এখানে 5 10 50, তাহলে এখানে কত হয় 75 ইন্টু 50 ইন্টু হচ্ছে 10, তিনটা গুণ করলে কত হবে 500 আর 75, যা হয় এখানে গুণ করবো, আমার হাতের কাছে ক্যালকুলেটর নাই, এটা গুণ করলে যা হবে সেটাই আনসার। কোনো বস্তুর গতিশক্তি 1/16 গুণ হলে বেগ কত গুণ হবে, তাহলে গতিশক্তি 1/16 গুণ, তাহলে একটু আগে আমরা পড়ছিলাম গতিশক্তির সাথে বেগের সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক। তাহলে আমি যদি এটাকে লিখতে পারবো রোট ওভার অফ ইকে, তো বি সমানুপাতিক এটা কত রোট ওভার অফ ইকে, ইকে মানে 1/16, তো 1/16 মানে কি বেগ সমানুপাতিক 1/4। স্যার এটা যদিও এই নিয়মে না, এটা অন্য নিয়মে করতে হয়, বাট শর্টকাটলি এইভাবে করা যায়, শর্টকাটলি এইভাবে করা যায়। আনসার হবে কত, আনসার হবে 1/4। সো একটু ভালো করে মনে রাখো তাহলে হবে, বেগ কত গুণ হবে, বেগ হবে 1/4 গুণ। ঠিক আছে, সব চলতেছে, সব চলতেছে, ঠিক আছে। আসো 60 কেজি বরের দৌড়বিদ, এটা এসডব্লিউ। কোন ক্ষেত্রে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত, রাসায়নিক শক্তি বিদ্যুতে, অবশ্যই ব্যাটারিতে। দেখবা ব্যাটারিতে, ময়মনসিংহ বোর্ড 25। ওফ, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এতবার আসছে। গতিশক্তির মাত্রা কোনটি, গতিশক্তির মাত্রা হচ্ছে কাজের মাত্রা, তো কাজের মাত্রা কত, ml স্কয়ার টি ইনভার্স 2। কোনো বস্তুর ভর অর্ধেক, বেগ 4 গুণ করলে গতিশক্তি কত গুণ হবে। আচ্ছা খেয়াল করে কেমনে করবা, পূর্বের গতিশক্তি কে ইজ ইকুয়াল টু কত লেখা যায়, হাফ এম বি স্কয়ার, তাই তো। তো পরবর্তীতে গতিশক্তি ইকে সমান সমান কি বলছে, হাফ ইন্টু এম, এম কত করা হয়েছে অর্ধেক মানে m/2, আর বেগ কত গুণ করা হয়েছে 4 গুণ, মানে এখানে করা হয়েছে 4b হোল স্কয়ার। তাহলে এই জায়গায় কত হয় হাফ ইন্টু, এখানে লেখা যাবে m/2 ইন্টু, এখানে লেখা যাবে 4 b স্কয়ার, এটা দিয়ে এটারে কাটলে কত হবে 8, তাহলে 8কে সামনে রাখলাম, হাফ এম বি স্কয়ারকে নিলাম, তাহলে এটা হচ্ছে আমার ইকে। তাহলে কত গুণ করা হয়েছে দেখো তো, 8 গুণ, 8 গুণ করা হয়েছে, ভেরি গুড। 3 কেজি এবং 9 কেজি ভরের বস্তুর বেগের অনুপাত কত হলে গতিশক্তি সমান হবে, তাই গতিশক্তি সমান বলে দিছে ইকে 1 সমান সমান ইকে 2, ইকে সমান সমান কি লিখতে পারবো, কি বলছে বেগের অনুপাত কত হবে, ভর দেওয়া আছে m1 b1 স্কয়ার হাফ m2 b2 স্কয়ার, হাফ হাফ কাটাকাটি, বস্তু দুইটার গতিশক্তি সমান হবে, বেগের অনুপাত চাইছে, তাহলে এখানে লেখা যাবে b1/b2 হোল স্কয়ার সমান সমান লেখা যাবে m2/m1। তাহলে আমি লিখতে পারবো b1/v2 সমান সমান লেখা যাবে রোট ওভার অফ m2/m1। তাহলে m2 এর মান বলে দিয়েছে 9, আর এটার মান বলে দিয়েছে কত 3, তাহলে b1/v2 সমান সমান 3/√3। আবার উপরে 3 লেখা যাবে √3 ইন্টু √3, নিচে হচ্ছে √3, √3 কাটাকাটি, তাহলে √3/1, তাহলে b1:v2 সমান সমান হচ্ছে √3:1, তাহলে কোনটা আনসার হচ্ছে বি।
আশা করি পারবা। হিসাবের এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট, স্যার এগুলো ক্লাসে করানো হয়ে গেছে অলরেডি, বেসিকের মাধ্যমে আমার শেষ হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, সব ঠিকঠাক চলতেছে? হ্যাঁ হ্যাঁ চলতেছে, আমার ক্যামেরাতে চার্জ শেষ হয়ে আসছে। আচ্ছা ওকে, গাড়িটির সর্বোচ্চ গতিশক্তি কত? তো সর্বোচ্চ গতিশক্তি এখানে কোথায়? সর্বোচ্চ বেগের জন্য পাবো, দেখো এই সর্বোচ্চ বেগ এখানে আছে। তো সর্বোচ্চ বেগ কত? সর্বোচ্চ বেগ হচ্ছে 40, মানে এখানে সমবেগে চলছে। ঠিক আছে, সর্বোচ্চ বেগ হচ্ছে 40, তাহলে গতিশক্তি হাফ এম বি স্কোয়ার, হাফ ইন্টু এম, এম এর মান কত বলে দিছে 1000, বি এর মান হচ্ছে কত বলো তো 40 স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে 500, আর ওখানে কত হইব 4 1600, 5 80, শূন্য হবে 5টা, তাহলে 8 ইন্টু 10⁵, আনসার হচ্ছে বি। বলছে গতিশক্তি কোনটি সঠিক? হ্যাঁ এটাও সঠিক, আমরা অলরেডি পড়ানো শেষ। এটাও ঠিক, ওই যে দিক আছে, শক্তিটির কোনো দিক আছে, শক্তিটি স্কেলারে সেটার কোনো দিক নাই, তাহলে এটা হবে না, আনসার হচ্ছে 1 আর 2। সহজ এমসিকিউ, এগুলা কোনো ব্যাপারই না তোমাদের। স্থির অবস্থান থেকে পরন্ত বস্তু ভূমি স্পর্শ করার মুহূর্তে সমস্ত শক্তি কি হয়ে যাবে? সমস্ত শক্তি হয়ে যাবে গতিশক্তি। মনে রাখবা, ভূমি স্পর্শ করার মুহূর্তে সমস্ত শক্তি কিসের রূপান্তর হয়? গতিশক্তিতে। আচ্ছা, জুলকে নিউটন দ্বারা ভাগ করলে কিসের পাওয়া যায়? তাহলে জুলকে নিউটন দ্বারা ভাগ করবা, তাহলে কি পাওয়া যাবে? আসো, তো আমরা ডাব্লিউ কৃতকাজ ডাব্লিউ সমান সমান এফ এস, শক্তির কাজের একক জুল, বলের একক নিউটন, সরণের একক মিটার, তাহলে জুল বাই এখানে নিউটন, তাহলে এটা কি বলো তো? সরণের একক হচ্ছে মিটার। আনসার হচ্ছে, এটা নিয়ে খুব কন্ট্রোভার্সি ছিল, সহজ জিনিস। ঠিক আছে, আচ্ছা ওকে ডান। দেখো আর একটু খুব সুন্দর এমসিকিউ, লেখাচিত্রের কোন অংশে গতিশক্তি স্থির আছে? দেখো গতিশক্তি স্থির থাকবে কোথায়? যেখানে বেগটা স্থির থাকবে, মানে সমবেগ চলবে। দেখো সমবেগ, এই জায়গায় কোনো বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, আদি বেগ যা শেষ বেগও যা। সি আর ডি অংশে কোনো বেগের পরিবর্তন হচ্ছে না, বেগের পরিবর্তন যদি না হয় গতিশক্তিরও কোনো পরিবর্তন হবে না, তাহলে কি এ বি আর সি ডি, আনসার হচ্ছে কোনটা? বি। এবার বলছে ই বিন্দুতে শক্তি কত? ই বিন্দুতে গতিশক্তি, তাহলে ই বিন্দুতে বেগ কত? আগে দেখো ই বিন্দুতে বেগ হচ্ছে কত? ই বিন্দুতে বেগ হচ্ছে 5, তাহলে বেগ যদি 5 হয়, কে সমান হাফ এম বি স্কোয়ার, শক্তি বর বলে দিয়েছে 500 কেজি, হাফ ইন্টু এম, এম হচ্ছে 500, আর বেগ হচ্ছে কত? 5 স্কোয়ার, এখান থেকে যা হবে সেটাই অ্যান্সার। ভেরি গুড। একটি গাড়ি 7 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে, দেখো একটি গাড়ি, ও খুব সুন্দর একটা এমসিকিউ, 7 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে 44 মিটার ঘুরতে 10 নিউটন বল প্রয়োগ করে সম্পূর্ণ কাজের পরিমাণ কত? সম্পূর্ণ কাজের পরিমাণ বৃত্তাকার পথের ব্যাসার্ধে, এত ব্যাসার্ধে, তাহলে একটা দেখো বলছে একটা বৃত্তাকার পথ, সেন্টার, এটা হচ্ছে তার ব্যাসার্ধ, তাহলে এটা হচ্ছে তার ব্যাসার্ধ 7, বলতে 44 বৃত্তাকার পথে 44 মিটার পথ ঘুরছে, এই যে বৃত্তাকার পথে 44 মিটার পথ ঘুরছে, তো বলছে কি 10 নিউটন বল প্রয়োগ করলে তার সম্পূর্ণ, দেখো বৃত্তাকার পথে যদি ঘুরে বলটা কোন দিকে হয়? বলটা হচ্ছে কেন্দ্রের দিকে হয়, তো কেন্দ্রের দিকে কোনো সরণ হয়েছে? কেন্দ্রের দিকে কোনো সরণ নাই, কেন্দ্রের দিকে যদি সরণ না হয় তার কাজের পরিমাণ কত হবে? কাজের পরিমাণ হবে অবশ্যই শূন্য, কাজের পরিমাণ হবে না, এই জায়গায় কাজ পাওয়া যাবে না, শূন্য। একটি ম্যাচ, ঠিক আছে তো? কেমন, নাকি ভুল করছি? না ঠিক আছে, আশা করি সহজ ম্যাথ। কাজের পরিমাণ হবে শূন্য। ভয় লাগতেছে, কখন আমার ক্যামেরার চার্জটা শেষ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমরা এগুলা করে মোটামুটি রাখতে পারি। হ্যাঁ এগুলো এখন এসডব্লিউ দেওয়া যায়, এগুলো এখন আপনাদের এসডব্লিউ, এগুলো আপনারা করবেন, এগুলো আপনারা করবেন, এগুলো আপনারা করবেন। দেখেন এই একটা সুন্দর একটা এমসিকিউ, আমি এটা করে দিই। হাফ এম বি স্কোয়ারকে নিচের কোন রূপে লেখা যায়? দেখো আমরা জানি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as লেখা যায়, তাই না? উভয় পক্ষকে হাফ এম দ্বারা গুণ করি, হাফ এম বি স্কোয়ার এ জায়গায় লেখা যাবে হাফ এম ইউ স্কোয়ার প্লাস এ জায়গায় লেখা যাবে হাফ এম ইন্টু 2as, টু হাফ কাটা, তাহলে হাফ এম বি স্কোয়ার সমান সমান হাফ এম ইউ স্কোয়ার, আর এখানে থাকবে কত বলো তো? এম জি, এটাকে পরিবর্তে লেখা যায় কত? ডাব্লিউ। তাহলে কোনটা আনসার? আনসার হচ্ছে সি। আর কোনটা? ভরবেগ গতিশক্তি সমান হবে একটি বস্তুর বেগ কত হইলে? একটি বস্তুর বেগ কত হইলে ভরবেগ এবং গতিশক্তি সমান হবে? ভরবেগ হচ্ছে এম বি আর গতিশক্তি হচ্ছে হাফ এম বি স্কোয়ার। একটু খেয়াল করো, এম এম কাটা, একটা বি কাটা গেলে এখানে একটা বি থাকবো, তাহলে জায়গা থাকে 1 সমান সমান হাফ বি, তাহলে বি সমান সমান হচ্ছে 2, শেষ। তো তোমাদের কাজ এগুলা এখন নিজেরা এগুলো করবেন, এগুলো আপনাদের কাজ দিলাম, ঠিক আছে? এগুলো আপনাদের কাজ দিলাম,
এই যে সৃজনশীলের ক খ ক খ খয়ের প্রশ্নগুলো এগুলো এখন আপনাদের কাজ থাকবে, এগুলো আপনাদের কাজ থাকবে। আচ্ছা, সংঘর্ষটা কি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক এটা চেক করতে হবে। সংঘর্ষটি স্থিতিস্থাপক হওয়ার শর্ত হচ্ছে পূর্বের মোট গতিশক্তি পরের মোট গতিশক্তি কি হতে হয়, সমান হতে হয়। ভরবেগ তো সমানই থাকে, পূর্বের মোট গতিশক্তি পরের মোট গতিশক্তি, মানে পূর্বের সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি বের করবেন, সংঘর্ষের পরের গতিশক্তি বের করবেন। যদি সংঘর্ষের ইকে আই সমান সমান যদি ইকে এফ হয় তাহলে এটা হচ্ছে স্থিতিস্থাপক, মানে সংরক্ষণশীল স্থিতিস্থাপক। দেখেন এখন আপনারা করে দেখবেন, এটা সেম প্রশ্ন, সবগুলো প্রশ্ন সেম, সবগুলো প্রশ্ন সেম। আশা করি এগুলো আপনারা পারবেন, না পারলেও আমি আসি, আমারে বলবেন, টেনশন করার কিছু নাই। এই ম্যাথগুলো আপনারা করা ট্রাই করবেন, দেখেন এই ম্যাথগুলো আপনারা করা ট্রাই করবেন, না পারলে আমি আসি। তাহলে এই টপিকের সৃজনশীল ক খ এমসিকিউ যা আসতে পারে স্যার, যা আসতে পারে সবই করাই দেওয়া হয়েছে। এখন আপনারা নিজেরা আরেকবার বাসায় ট্রাই করবেন, তাহলে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস আমরা দিয়ে দিব, সমস্যা নাই।